আজকের এই টপিকটা আজকের যেই টপিকটার উপরে ক্লাস হবে সেটা হচ্ছে সম্ভাব্যতা ইংরেজিতে বলে প্রবাবিলিটি। তো এইটার উপরে আমাদের ক্লাস হবে। আর আজকের এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা সবাই জানেন যে সম্ভাব্যতা চ্যাপ্টারটা কতটা ইম্পর্টেন্ট। আর আমরা খুবই সহজেই আজকে সম্ভাব্যতা শিখব। যেহেতু সম্ভাব্যতা বিন্যাস হবে, সেগুলো নিয়ে মানুষের অনেক বেশি প্রবলেম থাকে, তাই সম্ভাব্যতা চ্যাপ্টারটাতে আমি একবারে বেসিক থেকে শুরু করব এবং বেসিক ভাবে করে আপনাদেরকে বুঝাই দিব, যাতে করে যে কোনো শুধু কোশ্চেন সলভিং করাবো তা না, এখানে বেসিক জিনিসগুলো আমি বুঝাবো। আর একটা বিষয় হচ্ছে বিন্যাস সমাবেশও তাই। তবে আমি বলবো যে আমার দুইটা বই থেকে মূলত আমি মানে রিকমেন্ড করি, যারা বইয়ের কথা বারবার আমাকে জিজ্ঞেস করেন, বেসিক টু ম্যাজিক ম্যাথ। এইটা বেসিক থেকে শুরু করে শর্টকাট সব কিছু দেওয়া আছে যে বইটার মধ্যে। আরেকটা হচ্ছে যারা রিটেনের জন্য প্রিপারেশন নেন, যে কোনো পরীক্ষার জন্য, জব রিটেন ম্যাথ এক্স ফ্যাক্টর, অসাধারণ একটা বই, বিসিএস রিটেন সহ সকল কিছুর জন্য এই বইটা রিকমেন্ডেড। তো ঠিক আছে, আমরা তাহলে স্টার্ট করি। আমাদের খুবই ইম্পর্টেন্ট যেই টপিক সেটা হচ্ছে সম্ভাব্যতা, সেটা আমরা স্টার্ট করতেছি। ওকে, তো সম্ভাব্যতা, আমরা সবাই রেডি আছি না? আমরা স্টার্ট করে দিতে পারি। আমরা সবাই রেডি হয়ে গেছি, স্টার্ট করে দিতে পারি। তো সম্ভাব্যতা জিনিসটা আমরা নর্মালি ডে টু ডে লাইফে কিন্তু ব্যবহার করি কথাটাকে। এইটা এরকম যে তোমার আসলে পাস করার সম্ভাব্যতা কত, তোমার কীরকম মানে আজকে বৃষ্টি হবে এটার সম্ভাব্যতা কত, এইটা এমনিতেই আমরা নর্মালি এই কথাগুলো আমরা ব্যবহার করি। কিন্তু ম্যাথমেটিক্যালি সম্ভাব্যতা আমাদেরকে মনে রাখতে হবে, সম্ভাব্যতার যে মানদণ্ডটা, এই মানদণ্ডটাকে আমরা একটু বলি। আচ্ছা, ম্যাথমেটিক্যালি বলার আগে আমি একটু বলে রাখি যে আমরা মাঝে মাঝে বলি না যে কোনো কিছু হওয়ার এইটা হবেই, যে এইটা 100% হবেই। মানে 100% হবেই কথাটার অর্থ কি? মানে এইটা হওয়ার প্রবাবিলিটি 100%। আমি যদি বলি যে আর এটা না হওয়ার কোনো কারণই নেই, এটা হবেই, হ্যাঁ, মানে আজকে বৃষ্টি হবেই, কোনো চান্স নাই যে বৃষ্টি হবে না, এটা কোনো চান্সই নেই। যখন আমরা হবেই কথাটা বলি, মানে সেটার সম্ভাব্যতাটাকে বলি আমরা পার্সেন্টেজ দিয়ে, যে 100%। আর আমরা জানি পার্সেন্ট মানে তো কি, পার্সেন্ট মানে কি, নিচে একটা পার্সেন্ট মানে 1/100, তাহলে নিচে একটা 100 চলে আসে, তার মানে 100/100 মানে 1। আসলে আমরা যখন ম্যাথমেটিক্যালি সম্ভাব্যতা বলবো, যেটা ঘটনা ঘটবেই সেইটার সম্ভাব্যতাকে আমরা বলি হচ্ছে 1। মানে এটাকে আমরা পার্সেন্টেজ দিয়ে প্রকাশ করি না, এইটাকে একটা সংখ্যা দিয়ে প্রকাশ করি। এবং সম্ভাব্যতার সর্বোচ্চ মান হচ্ছে 1, মানে যেটা অবশ্যই ঘটবে তার মান হচ্ছে 1। তাই মানে আমি যদি সম্ভাব্যতা কতটুকু থেকে কতটুকু হতে পারে সেটা যদি আমি বলি, তাহলে কোনো ঘটার যদি সম্ভাবনা একেবারেই জিরো থাকে, যে না ওটা ঘটবেই না, তাহলে সেটাকে বলবো আমরা সম্ভাব্যতা 0। আর যেটা অবশ্যই ঘটবে সেটাকে বলবো আমরা হচ্ছে 1। তাই সম্ভাব্যতার মানগুলো 0 থেকে 1-এর মধ্যে হবে। মানে সম্ভাব্যতার সবচেয়ে ছোট মান হচ্ছে 0, সম্ভাব্যতার সবচেয়ে বড় মান হচ্ছে 1। সবাই কি বুঝেছি? সম্ভাব্যতার সবচেয়ে ছোট মানটা হচ্ছে আমাদের 0, আর সম্ভাব্যতার সবচেয়ে বড় মানটা হচ্ছে 1। সবাই কি ক্লিয়ার? বুঝেছি? সবাই বুঝেছি না? ক্লিয়ার হয়েছি? ওকে, ঠিক আছে। তাহলে আমি যদি এখন আপনাকে মনে করেন জিজ্ঞেস করলাম যে বাংলাদেশে রাত 12টায় সূর্য ওঠার সম্ভাবনা কত? সূর্য ওঠার সম্ভাবনা কত? কি মনে হচ্ছে বলেন তো? বা সম্ভাবনা কত, বা সম্ভাব্যতা কত? সম্ভাবনা বা সম্ভাব্যতা কত? তাহলে কি মনে হচ্ছে একটু আমাকে বলেন। কি মনে হচ্ছে যে রাত 12টায় সূর্য ওঠার সম্ভাব্যতা কত? এটা কি মনে হচ্ছে? পার্সেন্ট দিয়ে বলা যাবে না, পার্সেন্ট দিয়ে না। আমি তো বলেছি হয় মানে 0 থেকে 1-এর মধ্যে, এটা পিওর সংখ্যা, পার্সেন্ট দিয়ে বলবেন না। হ্যাঁ, এটা কত হবে? অ্যান্সার হচ্ছে এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার হবে, যেহেতু আমরা জানি যে রাত 12টার দিকে সূর্য ওঠার কোনো সম্ভাবনাই নাই, তার মানে এর সম্ভাব্যতা হবে হচ্ছে 0। মানে যেটার কোনো সম্ভাবনাই নাই সেটা হচ্ছে আমাদের 0। হ্যাঁ, এটার সম্ভাব্যতা হচ্ছে আমাদের 0, তাই না?
মানে যেটার কোনো সম্ভাবনা নেই। ঠিক আছে, ক্লিয়ার? একেবারেই সম্ভাবনা নেই, অর্থাৎ হচ্ছে 0। ভেরি গুড। ওকে, তাহলে আমি এখন আরেকটা যদি কথা বলি যে একটা থলে আছে, এই থলের মধ্যে 10টি লাল কালারের বল আছে, 10টা জাস্ট লাল কালারের বল আছে। এই থলে থেকে আমি একটা বল তুললাম, সেই একটি বল কালো হওয়ার সম্ভাবনা কত? কালো হওয়ার সম্ভাবনা কত বা সম্ভাব্যতা কত? মানে আমি 10টা লাল বল আছে একটা থলেতে, শুধুমাত্র 10টা লাল বলই আছে, আর কিছু নাই, শুধু 10টা লাল বলই আছে। হ্যাঁ, যেহেতু 10টা লাল বলই আছে, সেইখান থেকে আমি একটা বল তুলছি, সেই বলটা কালো হওয়ার সম্ভাবনা কত সেটা আমি জিজ্ঞেস করলাম। তাহলে এটার সম্ভাবনা কত হবে? তাহলে এখানে যেহেতু লাল বলই আছে, এখানে তো কালো বল নাই, কালো বল যেহেতু নাই, তার মানে এটার সম্ভাবনা কত হবে? 0 হবে। এটার সম্ভাবনা হবে 0, যেহেতু এখানে শুধুমাত্র লাল বলই আছে। মানে এই জায়গাটার মধ্যে লাল বল আছে, আমি তুললে তো সেটা লালই হবে। সেটার সম্ভাবনা হয়ে যাবে কত? সেটার সম্ভাবনা হয়ে যাবে 0। ক্লিয়ার? বুঝেছি। আচ্ছা, 2 নাম্বার, আমি যদি আরেকটা কোয়েশ্চেন করি যে একটি বল তুললে কথাটা লিখি নাই এখানেও, তুললে সেটি কালো হওয়ার সম্ভাবনা। আচ্ছা, একটি বল তুললে সেটি লাল হওয়ার সম্ভাবনা কত? এবার যদি বলি লাল হওয়ার সম্ভাবনা কত, বলেন তো? লাল হওয়ার সম্ভাবনা কত? আমি যদি একটা বল তুলি, যে এইখানে যে বলগুলো আছে, জাহিদ হাসান ইকবাল বলছে 1/10 ভুল, 1/10টা ভুল। বলেন তো আপনি আপনার এখানে কয়টা বল আছে? 10টা বল আছে। 10টা বলই কি বলেন তো? 10টা বলই কি? 10টা বলই হচ্ছে আমাদের 10টা বলই হচ্ছে লাল। তাহলে বলেন তো, যদি আমি এখান থেকে একটা বল তুলি, সেটা লাল হবে নাকি অন্য কালারও হইতে পারে? লালই হবে, এটা তো 100% লালই হবে। যেটাতে 100% সম্ভাবনা, সেটারই সম্ভাবনা হবে 1। এইটার সম্ভাবনা 2 নম্বরের অ্যান্সার হবে হচ্ছে 1, 1 নম্বরের অ্যান্সার হবে হচ্ছে 0। ক্লিয়ার হয়েছি? সবাই বুঝেছি? হ্যাঁ, লাল হওয়ার সম্ভাবনা হচ্ছে 1, মানে 100% হচ্ছে হবেই, লাল তো হবেই, কারণ 10টা বলই আছে, 10টা বলই লালই আছে, এখানে তো আর অন্য কোনো বল নাই। সেক্ষেত্রে আর লাল না হয়ে যাবে কোথায়, তাই না? হ্যাঁ, লাল না হয়ে যাবে কোথায়? এটা তো 100% লালই হবে, এখানে অন্য কিছু হওয়ার কোনো চান্স নাই। ক্লিয়ার? বুঝেছি সবাই না? আচ্ছা, ঠিক আছে। এইবার আমি বললাম যে আমরা অনেক সময় টস করি, টস করলে হেড বা টেইল দুইটা পোর্শন থাকে। একটা কয়েনের 2টা পোর্শন থাকে, মনে করেন হেড থাকে আর টেইল থাকে। তাহলে একটা হেড থাকে, একটা টেইল থাকে। তো আপনি এখন যদি আপনাকে বলেন যে যদি আমার এমন যদি না হয় যে কয়েনটা কোনো দিকে বেশি পড়তেছে বা কম পড়তেছে, এমন যদি না হয় যে হ্যাঁ মানে কয়েনটা একবারে সুষম, তাহলে সেক্ষেত্রে আমি যদি টস করলে হেড উঠার সম্ভাবনা কত হবে? হেড উঠার সম্ভাবনা কি হবে? হেড উঠার সম্ভাবনা সম্ভাবনা কি হবে? সম্ভাবনা কত? তাহলে আপনি বলবেন যে আমি যদি টস করি, আমার কাছে 2টা জিনিস হইতে পারে, একটা হেড উঠতে পারে আর একটা টেল উঠতে পারে। তার মানে 50-50 চান্স, তাই না? কি আমরা বলি না 50% চান্স? কিন্তু এই 50% দিয়ে আমরা কিন্তু অঙ্কে প্রবাবিলিটিকে লিখবো না। এই 50% মানেই 50/100 মানে হাফ, মানে এই 50/100 মানে হাফ, মানে এটা হেড উঠার প্রবাবিলিটিও হাফ আর টেইল উঠার প্রবাবিলিটিও হচ্ছে হাফ। তাহলে এখানে প্রবাবিলিটি কত? অ্যান্সার হবে হচ্ছে হাফ। 50% বলা যাবে না,
50-50 চান্স আমরা বলি না, 50-50 চান্স মানে হচ্ছে 50% আমার সম্ভাবনা হচ্ছে হেড উঠবে, 50% সম্ভাবনা হচ্ছে আমাদের টেইল উঠবে। এই 50% মানে হচ্ছে 50/100 মানে হাফ, কারণ এটা পূর্ণ সংখ্যা দিয়ে মানে এইটাকে সংখ্যা দিয়ে লিখতে হয়, ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যা দিয়ে লিখতে হয়। 50% মানে 50/100 মানে হচ্ছে হাফ। তার মানে হেড উঠার সম্ভাবনা 50% মানে হচ্ছে হাফ, টেইল উঠার সম্ভাবনাও হেড উঠার সম্ভাবনা যেমন হাফ, সেরকম টেইল উঠার সম্ভাবনাও হচ্ছে হাফ। ক্লিয়ার? বুঝেছি? প্রবাবিলিটি অফ হেড মানে এটা হেড উঠবে, এটার প্রবাবিলিটি হচ্ছে আমাদের হাফ। ক্লিয়ার? সবাই বুঝেছি? বুঝলাম? হ্যাঁ, ওকে, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, তো এখন আমরা যে হাফটা পেলাম, এই হাফটা পেলাম আমাদের সম্ভাব্যতা বের করার জন্য আমাদের একটা সূত্র আছে, যে সূত্রটা দিয়ে আমরা এগুলোকে ডিফাইন করতে পারি। সূত্রটা হচ্ছে কোনো কিছুর সম্ভাব্যতা যখন আমরা বের করি, কোনো কিছুর সম্ভাব্যতা যখন আমরা বের করি, তখন অনুকূলে যতগুলা অনুকূলের ঘটনা এবং অনুকূলের ঘটনাকে মোট ঘটনা দিয়ে আমরা আসলে ভাগ করি। অনুকূলের ঘটনাকে মোট ঘটনা দিয়ে ভাগ করি মানে কি, বিষয়টা বুঝেন। যদি আমরা বলি যে এখানে টস করলাম, তাহলে টস করলে হেড ওঠার প্রবাবিলিটি, এখানে আমার দুইটা জিনিস আছে, একটা আছে হেড আর একটা আছে টেল। তাহলে এখানে আমার অনুকূলে হেড উঠার জন্য, হেড উঠার অনুকূলে আমার ঘটনা আছে হচ্ছে একটা, যে হেডই আছে, তার মানে একটা আছে, তাহলে 1 উপরে। আর এখানে মোট ঘটনা আছে যে 1 আর হেড এবং টেল মানে দুইটা ঘটনা আছে, বাই হচ্ছে 2, তার মানে 1/2 মানে হচ্ছে হাফ। আমরা অনুকূলে ভাগ মোট করে দিলে আমরা আসলে পেয়ে যাই। এখানেও দেখেন, যেমন একটু আগে একজন লিখেছিল 1/10, এই জিনিসটা একটু ভালো করে দেখেন। আমরা যদি একটা বল তুলি, সেটা লাল হওয়ার সম্ভাবনা কত? আমাদের লাল হইতে হইলে এখানে লাল বল আছে কয়টা? 10টা, তাহলে অনুকূলে আমার আছে 10টা লাল বল, আর মোট বলও আছে 10টা, তাহলে 10/10 মানে কিন্তু 1 হয়ে যাবে। সেইভাবে করে আসলে আমাদের 1 আসে। কথা কি বুঝেছি? 10/10 মানে কিন্তু 1 আসে। যেমন কালো হওয়ার সম্ভাবনা যখন আমাকে বের করতে বলেছে, মোট বল 10টা আছে, কিন্তু কালো বল কয়টা আছে? কালো বল তো 0টা আছে, তাই 0/10 সমান হচ্ছে 0। সবাই কি বুঝেছি? অনুকূলে ভাগ হচ্ছে মোট, অনুকূলে ভাগ মোট করলে আসলে সম্ভাব্যতা পাওয়া যায়। কথা কি বুঝেছি? ক্লিয়ার? একজন বলেছে জব ম্যাথ কোর্স 2024-এ ভর্তি হয়েছি, আমি এখনো ক্লাসগুলো পাচ্ছি না। কলি আক্তার মুন, আচ্ছা, আপনি তো ওয়েবসাইটে মনে হয় অ্যাড হয়েছেন, একটু চেক করে দেখেন ওয়েবসাইটে অ্যাড হইলে গ্রুপে অ্যাড হয়েছেন কিনা এটা চেক করে দেখেন। নাহলে এই নাম্বারে ফোন দেন, আমার ক্লাসের পরে এই নাম্বারে ফোন দিয়েন, তাহলে যিনি ফোন ধরবেন উনি নাহলে আমার সাথে কথা বলবেন। 01320820854। ঠিক আছে, ওকে। তো এইরকম ঘটনাগুলা থেকেই, অনুকূলে ভাগ মোট থেকেই আমাদের অনেক কিছু আসলে চলে আসে। যেমন আমাকে যদি বলা হয়, দেখেন ভালো করে বুঝেন। এখন মনে করেন আপনার কাছে একটা থলে আছে, একটা ব্যাগ আছে, এই ব্যাগের মধ্যে কি আছে জানেন? এই ব্যাগটার মধ্যে আমাদের বল আছে। আবার আমি বললাম যে 12টি আছে হচ্ছে ব্ল্যাক কালারের বল, 12টা আছে ব্ল্যাক কালারের বল, আর 10টি আছে মনে করেন রেড কালারের বল, আছে না? এই ঘটনা আছে যে আমাদের বল আছে একটা ব্যাগের মধ্যে। আপনি চোখ বন্ধ করে একটা বল তুললেন, সেই বলটা লাল হওয়ার সম্ভাবনা কত? আমি যদি কোশ্চেনটা করি যে আমি যদি দৈব চয়নে বা চোখ বন্ধ করে একটা বল যদি তুলি, সেই একটি বল লাল হওয়ার সম্ভাবনা কত? তাহলে আপনারা বা সম্ভাবতা কত? তাহলে আমরা কি করব, যে রেড কালারের হওয়ার প্রবাবিলিটি কি জানি আমরা? অনুকূলে এখানে রেড কালার কয়টা বল আছে? 10টা, তাহলে 10 যাবে উপরে। মোট বল আছে কয়টা? 10 আর যদি আমরা 12 যোগ করি তাহলে হচ্ছে 22টা, তাহলে মোট বল আছে হচ্ছে 22টা। তাহলে 10/22 আমি যদি এখানে ভাগ করে দেই, তাহলে 2 দিয়ে ভাগ যায়, তাহলে 5/11 হবে আমাদের অ্যান্সার। সবাই কি বুঝেছি? ক্লিয়ার? বুঝলাম? ক্লিয়ার হয়েছি? মানে রেড কালারের অনুকূলে আমাদের বল আছে 10টা, মানে রেড কালার। আমার যদি লাল বল তুলতে হয়, একটি বল আমি তুললাম, সেটা লাল হওয়ার সম্ভাবনা কত? তাহলে একটা বল যে তুললাম, তাহলে সেটার অনুকূলে, মানে আমাদের তো লালের সম্ভাবনা বের করতে বলছে, মানে সেটার অনুকূলে বল আছে কয়টা? রেডের অনুকূলে বল আছে হচ্ছে আমাদের 10টা, তাহলে 10 যাবে উপরে, মোট বল আছে 22টা, 22 যাবে নিচে। সবাই ক্লিয়ার? বুঝেছি?
অনুকূলে ভাগ হচ্ছে আমাদের মোট, করে দিলে আমরা আসলে পেয়ে যাব। তাহলে এই অনুরূপভাবে আমাকে যদি বলা হয়, আমাকে যদি এটা বলা হতো এখানে আমাদের ব্ল্যাক বা কালো হওয়ার সম্ভাবনা যদি বের করতো, একটি বল তুললে সেটা কালো হওয়ার সম্ভাবনা কত, তাহলে কি হইতো? কালো হওয়ার সম্ভাবনা কত, কালো হওয়ার সম্ভাবনা কত, এটা যদি বলা হতো সম্ভাবনা কত, এটা যদি বলা হতো তাহলে কত হতো? ডেফিনেটলি, ভেরি গুড। মানে ব্ল্যাক হওয়ার সম্ভাবনা, ব্ল্যাকের অনুকূলে আমাদের বল আছে 12টা, মোট বল আছে 22টা। আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 6/11 আসতেছে। তাহলে 5/11 আর হচ্ছে 6/11, ঠিক আছে? ক্লিয়ার, বুঝা গেছে? বুঝলাম, পারবেন? সবাই পারবেন না? অস্থির, পারা যাবে? ওকে, আমি যদি বলি 1 থেকে 10 পর্যন্ত একটি সংখ্যা নিলে তা মৌলিক হওয়ার সম্ভাবনা কত? তা মৌলিক হওয়ার সম্ভাবনা কত? সম্ভাবনা বা সম্ভাব্যতা দুটোই কিন্তু একই কথাই। সম্ভাবনা বা সম্ভাব্যতা কত একটু বলেন দেখি। 1 থেকে 10 পর্যন্ত আমি সংখ্যাগুলো নিছি, সেইখান থেকে আমাকে সম্ভাবনা বের করতে বলছে। মৌলিক মানে প্রাইম নাম্বার হওয়ার প্রবাবিলিটি কত? প্রাইম। তাহলে প্রাইম নাম্বার হওয়ার প্রবাবিলিটি কত? প্রবাবিলিটি অফ প্রাইম নাম্বার। তাহলে 1 থেকে 10 পর্যন্ত যতগুলো প্রাইম নাম্বার আছে সেই সংখ্যাটা যাবে উপরে, মোট সংখ্যা যাবে নিচে। 1 থেকে 10 পর্যন্ত মোট সংখ্যা আছে কয়টা? 10টা, তাহলে 10 গেল নিচে। আর 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে কয়টা? আমরা জানি 4টা, যে 2, 3, 5 এবং 7, এই 4টাই হচ্ছে মৌলিক সংখ্যা, তাই না? মোট সংখ্যা 1, তারপরে 4, তারপরে 6, তারপরে 8, 9, 10, এগুলো তো মৌলিক না। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 6টা মৌলিক না, 4টা মৌলিক। তাহলে মৌলিক হওয়ার সম্ভাবনা বের করতে বলছে, মৌলিক। তাহলে মৌলিক সংখ্যা আছে অনুকূলে আছে 4টা, আর মোট সংখ্যা আছে আমাদের হচ্ছে 10টা। 10টার মধ্যে 4টা, তার মানে 2/5 হচ্ছে আমাদের অ্যান্সার কাটাকাটি করলে। ক্লিয়ার, বুঝেছি? বুঝলাম, পারবো? ওকে, পারবেন নাকি? ওকে, ঠিক আছে। এখন আপনাকে যদি আমি কোশ্চেন করি, বলেন তো 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা নিলে, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা নিলে যে কোনো একটা সংখ্যা যদি আমি এখান থেকে যে কোনো একটা আমি সংখ্যা নিই, সেটি মৌলিক হওয়ার সম্ভাবনা কত হবে? 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা নিলে, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার মধ্যে যে কোনো একটা সংখ্যা নিলে, যে কোনো একটি সংখ্যা নিলে তা মৌলিক হওয়ার সম্ভাবনা কত? বলেন। রাইট, খুবই সুন্দর। তাহলে আমাদের বিষয়টা হচ্ছে মৌলিক হওয়ার সম্ভাবনা যেহেতু বের করছি, তাহলে মৌলিক সংখ্যা কয়টা আছে সেটা থাকবে উপরে। মোট মৌলিক সংখ্যা কয়টা আছে 1 থেকে 100 পর্যন্ত? আমরা জানি 1 থেকে 100 পর্যন্ত মোট 25টা মৌলিক সংখ্যা আছে। তাহলে অনুকূলে আমাদের সংখ্যা আছে মোট হচ্ছে আমাদের 25টা, আর 1 থেকে 100 পর্যন্ত মোট সংখ্যা আছে 100টা। কাটাকাটি করলে আমাদের আসবে 1/4। তার মানে আমাদের অ্যান্সার চলে আসবে 1/4। সবাই বুঝেছি? ক্লিয়ার? 1 থেকে 100 পর্যন্ত কি মোট 25টা মৌলিক সংখ্যা আছে। যেহেতু 1 থেকে 100 পর্যন্ত মোট 25টা মৌলিক সংখ্যা আছে,
তাহলে 1 থেকে 100 পর্যন্ত কোনো যদি সংখ্যা নেই সেটা মৌলিক হওয়ার সম্ভাবনা হবে হচ্ছে 25/100। ক্লিয়ার? বুঝেছি? পারবো? গুড, ভেরি গুড, সুন্দর। আচ্ছা, আচ্ছা, এবার 1 থেকে এবার নিজেরা করেন তো, 1 থেকে 99 পর্যন্ত যে কোনো একটি সংখ্যা নির্বাচন করলে তা পূর্ণবর্গ হওয়ার সম্ভাবনা কত বা সম্ভাব্যতা কত? সম্ভাব্যতা কত বলেন? 1 থেকে 99 পর্যন্ত। স্যার আপনার নামটা আনকমন। হ্যাঁ, আমার নাম হচ্ছে মোহাম্মদ মুত্তাসিন পাহলভি। বাংলা দিয়ে আমি উচ্চারণ করে দেই আর কি, মোহাম্মদ মুত্তাসিন পাহলভি, এটাই হচ্ছে নাম আর কি, মোহাম্মদ মুত্তাসিন পাহলভি। পাহলভি নামটা এসে হচ্ছে রেজা শাহ পাহলভি নামে ইরানের একটা বাদশা ছিল, সেখান থেকে আর কি, তার নামকরণে আসলে এই নামটা। কি হবে? এটার অ্যান্সার কি হবে? একজন এখন পর্যন্ত সঠিক অ্যান্সার দিয়েছে, একজন, মনিরুল ইসলাম, বাকিরা ভুল দিয়েছে। আচ্ছা দেখেন, 1 থেকে 99 পর্যন্ত মোট কয়টা সংখ্যা আছে? আমরা চাচ্ছি হচ্ছে পূর্ণবর্গ, মানে পারফেক্ট স্কোয়ার চাচ্ছি আমরা, পূর্ণবর্গ। তাহলে পূর্ণবর্গ হওয়ার সম্ভাবনা আমরা চাচ্ছি, পূর্ণবর্গ সংখ্যাটা পূর্ণবর্গ হওয়ার সম্ভাবনা কত? তো পূর্ণবর্গ হওয়ার সম্ভাবনা যদি বের করতে চাই, তাহলে 1 থেকে 99 পর্যন্ত 99টা সংখ্যা আছে, তাই 99 যাবে নিচে, কারণ 1 থেকে 99 পর্যন্ত 99টা সংখ্যা না, 1 থেকে 99 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত 100টা সংখ্যা, 1 থেকে 99 পর্যন্ত 99টা সংখ্যা, তাহলে সেটা পূর্ণবর্গ হওয়ার প্রবাবিলিটি। এখন পূর্ণবর্গ মানে হচ্ছে, যেমন 1-এর বর্গ হচ্ছে 1 একটা পূর্ণবর্গ সংখ্যা, যেহেতু 1-এর বর্গ করলে 1 পাওয়া যায়। 2-এর বর্গ হচ্ছে 4 একটা পূর্ণবর্গ, যেহেতু 2-এর বর্গ 4 পাওয়া যায়। কিন্তু 2, 3 এগুলো পূর্ণবর্গ না, কারণ কারো বর্গ করলে 2 বা 3 পাওয়া যায় না। তাহলে এইভাবে করে করে 3-এর বর্গ 9, এইভাবে করে করে আপনি যদি যাইতে থাকেন, তাহলে আপনি 4-এর বর্গ, 5-এর বর্গ, 6-এর বর্গ, এরকম করতে করতে আমরা 9-এর বর্গ পাবো 81, আবার 10-এর বর্গ পাবো কত? 10-এর বর্গ পাবো 100। 100 তো পার করে গেছে, 99 তো 100 পার করে গেছে। তার মানে এইখানে মোট কয়টা সংখ্যা থাকবে? এই যে 1, 4, 9 এরকম কয়টা সংখ্যা থাকবে? অ্যান্সার হচ্ছে এই যে 1-এর বর্গ, 2-এর বর্গ, 3-এর বর্গ করতে করতে 9-এর বর্গ পর্যন্ত মোট 9টা সংখ্যা থাকবে। তার মানে আমাদের পূর্ণবর্গ সংখ্যা 1 থেকে 99 পর্যন্ত মোট 9টা আছে। 9 আর 99 কাটাকাটি করলে 1/, আমাদের 11, 9, 11 যেহেতু 99, 1/11 হবে আমাদের অ্যান্সার। সবাই কি বুঝেছি? ক্লিয়ার হয়েছি? 1/11 হবে অ্যান্সার, 9/99 মানে 1/11। সবাই কি ক্লিয়ার হয়েছি? খুবই চমৎকার একটা কোশ্চেন, যে 1 থেকে 99 পর্যন্ত যে কোনো একটা সংখ্যা যদি নির্বাচন করি, সেটা পূর্ণবর্গ হওয়ার সম্ভাবনা কত? তাহলে পূর্ণবর্গ মানে একটা পূর্ণ সংখ্যার বর্গ। তাহলে 1-এর বর্গ 1, শূন্য তো আসতেছে না, কারণ শূন্যর বর্গ শূন্য করলে তো আর 1-এর পরে 1 আসতেছে না। তাহলে 1-এর বর্গ 1, 2-এর বর্গ 4, এরকম করে করে পূর্ণবর্গ সংখ্যা 1 থেকে 99 পর্যন্ত মোট পূর্ণবর্গ সংখ্যা আছে কিন্তু আসলে 9টা। সবাই বুঝেছি? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন। 1 থেকে 99 পর্যন্ত মোট পূর্ণবর্গ সংখ্যা আছে কয়টা? 9টা। এই যে 1-এর বর্গ, 2-এর বর্গ, 3-এর বর্গ, 4-এর বর্গ, 5-এর বর্গ, 6-এর বর্গ, 7-এর বর্গ, 8-এর বর্গ, 9-এর বর্গ, সেগুলোই হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। আর বাকি কোনো পূর্ণবর্গ সংখ্যা নেই, কারণ 10-এর বর্গ 100 তো 99 পার করে গেছে। ঠিক আছে? সুন্দর। ওকে, তাহলে এই কোশ্চেনটা যদি আপনারা বুঝেন, তাহলে আপনারা সেম টাইপের
আরেকটা কোশ্চেনের আপনারা এবার অ্যান্সার দিবেন। এবার আমি কোশ্চেনটা দিব আপনাকে। আচ্ছা, আজকের স্লাইডটা আমি আপনাদের পেজে, এই পেজে যেই পেজে ক্লাস হচ্ছে সেই পেজে আমি আপলোড দিয়ে দিব। যদি আপনাদের বেশিরভাগ জন শেয়ার দিয়ে বা মানে এঙ্গেজমেন্ট যদি থাকে, তাহলে আমি যেই ক্লাসগুলো নিই সেগুলোর আমি বেশিরভাগ স্লাইডগুলো আপলোড দিব। মানে এটা আমি আপলোড দিব কিনা এটা ডিপেন্ড করবে যে আপনাদের এঙ্গেজমেন্ট কেমন ইয়াতে, ওই যে স্লাইডটা আপলোড দেওয়ার বিষয় আছে এই স্লাইডটা তাহলে আমি আপলোড দিয়ে দিব। আচ্ছা, 1 থেকে 440 পর্যন্ত এটা বিসিএস এ আসা কোশ্চেন, এটা আবার প্রাইমারিতেও এসেছিল। 1 থেকে 440 পর্যন্ত যদি আমরা সংখ্যাগুলো নিই, 1 থেকে 440 পর্যন্ত যদি আমরা সংখ্যাগুলো নিই, সেগুলো সেই জিনিসগুলা এইটার শেয়ারের কথা বলি নাই। আচ্ছা, 1 থেকে 440 পর্যন্ত যদি আমরা সংখ্যাগুলো নিই, সেগুলোর মধ্যে যে কোনো একটা সংখ্যা নিলে সেটা পূর্ণবর্গ হওয়ার সম্ভাবনা কত, এরকম কোশ্চেন আসছিল না? এরকম কোশ্চেন প্রাইমারিতেও আসছে, মানে বিসিএস এ আগে বিসিএস এ আসছিল, এই বছর প্রাইমারিতেও আসছে এই কোশ্চেনটা। তাহলে কি হবে, 1 থেকে 440 পর্যন্ত মোট কয়টা সংখ্যা আছে? 440টা সংখ্যা আছে। 1 থেকে 440 পর্যন্ত যদি আমরা পূর্ণবর্গ সংখ্যার কথা হিসাব করা শুরু করি, 1-এর বর্গ 1, 2-এর বর্গ 4, এইভাবে করে যদি আমরা যেতে থাকি, আমরা জানি 20-এর বর্গ করলে কি হবে, 20-এর বর্গ 20 গুণন 20 করলে 400 হবে। 21-এর বর্গ আপনার জানতে হবে, 21-এর বর্গ হচ্ছে 441, 21-এর বর্গ করলে 441 আসে। তার মানে 441 তো 440কে পার করে গেছে, তার মানে এটা আসতেছে না। তাহলে কয়টা সংখ্যা থাকবে? পূর্ণবর্গ সংখ্যা থাকবে আসলে 20টা। তাই আমাদের অ্যান্সার হবে 00 কাটা, তার মানে 1/22, তার মানে 1/22 হবে আমাদের অ্যান্সার। দেখেন তো বুঝছেন কি না? 1/22 আমাদের অ্যান্সার হবে, কারণ 21-এর বর্গ তো 441 তো 440কে পার করে যায়। তার মানে আমাদের এখানে মোট পূর্ণবর্গ সংখ্যা থাকবে হচ্ছে 20টা পূর্ণবর্গ সংখ্যা থাকবে, আর 1 থেকে 440 পর্যন্ত। এইবার প্রাইমারি প্রথম ধাপে এই কোশ্চেনটা আসছে, প্রাইমারির প্রথম ধাপে এই বছর প্রাইমারির প্রথম ধাপে এই কোশ্চেনটা আসছে। আর বিসিএস এ আগে আসছিল এই কোশ্চেনটাই বিসিএস এ, তাই না? সবাই কি ক্লিয়ার? বুঝেছি সবাই? ওকে, আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে খেয়াল করেন যে আমি যখন আমি বলেছিলাম যে মনে করেন এই কোশ্চেনটার দিকে তাকান, যখন আমি বলেছিলাম যে এখানে 12টা বল আছে, 12টা কালো বল আছে আর 10টা লাল বল আছে। তো যখন আমি বলছিলাম যে লাল বল হওয়ার সম্ভাবনা কত, তখন আপনি বলছেন যে 10/22 এইটা মানটা পেয়েছেন। আর যখন বলেছি আমি কালো হওয়ার সম্ভাবনা কত, এটা পেয়েছেন। একটা জিনিস খেয়াল করেন, হ্যাঁ, একটা জিনিস খেয়াল করেন, 20 কেমনে হলো, 20 কেমনে হলো মানে এই যে 20 কেমনে হলো বুঝেন নাই? এর আগের বার যেমন করিয়া 9 হয়েছিল, যে 1-এর বর্গ 1, 2-এর বর্গ 4, 3-এর বর্গ 9, এরকম করে 9-এর বর্গ হচ্ছে 81, 10-এর বর্গ তো 100 তো 99কে পার করে যায়, তার মানে এখানে পূর্ণবর্গ সংখ্যা আছে 9টা। সেরকম পরের অঙ্কটাতে 1-এর বর্গ 1, 2-এর বর্গ 4, 3-এর বর্গ 9, এরকম পূর্ণবর্গ সংখ্যা আমি যদি পেয়ে যাইতেই থাকি, তাহলে 20-এর বর্গ করলে আসবে 20 গুণন 20 মানে 400, সেটাও তো 440-এর নিচ্ছে। 21-এর বর্গ করলে আসবে 441, তার মানে সেটা তো 440কে পার করে গেছে। তার মানে এখানে মোট পূর্ণবর্গ সংখ্যা, এই যে এই পাশের গুলা যে পূর্ণবর্গ সংখ্যা মোট কয়টা থাকবে, যতগুলার বর্গ করছি 1-এর বর্গ 2-এর বর্গ এরকম করতে করতে 20-এর বর্গ পর্যন্ত, অর্থাৎ 1, 2 এইখান থেকে 1 থেকে 20 পর্যন্ত মোট 20টা সংখ্যা আছে। তাহলে 20টা পূর্ণবর্গ সংখ্যা আছে, তার মানে 20টা পূর্ণবর্গ সংখ্যা আছে, মোট সংখ্যা আছে হচ্ছে ঠিক আছে, ক্লিয়ার? আর মোট সংখ্যা তো আছে 1 থেকে 440 পর্যন্ত 440টা, তাই 00 কেটে দিলাম, 2 2, 22 দুগুণে 44। ক্লিয়ার? বুঝেছি? ওকে, ক্লিয়ার? বুঝেছি? আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার আছি। ওকে, এইবার দেখেন আমি যেটা বুঝাচ্ছিলাম এদিকে একটু খেয়াল করেন। আমি তখন যে কোশ্চেনটা দিয়েছিলাম তখন
তখন যেই কোশ্চেনটা দিয়েছিলাম সেটা হচ্ছে এই কোশ্চেনটার দিকে একটু তাকান। আমার কাছে 12টা কি বল আছে? 12টা হচ্ছে আমাদের কালো বল আছে, আর 10টা হচ্ছে লাল বল আছে। তাহলে লাল বল হওয়ার সম্ভাবনা কত? তাহলে লাল বল হওয়ার সম্ভাবনা হবে, অনুকূলে লাল বল আছে 10টা, 10 যাবে উপরে, মোট বল আছে 22টা, তাহলে 10/22, এটাই হবে লাল হওয়ার সম্ভাবনা। আচ্ছা, আবার কালো হওয়ার সম্ভাবনা কত? কালো হওয়ার সম্ভাবনা হচ্ছে যে কালো আছে 12টা আর মোট আছে 22টা, তাহলে 12/22, তাহলে 12/22 করলে 6/11 আসে। এই তো কাহিনী তো এটাই ছিল। ক্লিয়ার? বুঝছেন? কাহিনী তো এটাই ছিল। এখন মজার বিষয়টা দেখেন, এখন মজার বিষয়টা খেয়াল করেন। মজার বিষয়টা হচ্ছে, আপনাকে যদি আমি জিজ্ঞেস করি, আপনারা নিজেরা একটু বলেন তো, মাথা কাটায় বলেন, আপনাকে আমি এই কোশ্চেনটা জিজ্ঞেস করলাম, এই দুটা কোশ্চেন জিজ্ঞেস না করে আপনাকে একটা এক্সট্রা একটা কোশ্চেন জিজ্ঞেস করলাম যে আমি এইখান থেকে একটা বল তুললাম, সেইটা ব্ল্যাক হবে অথবা রেড হবে, মানে কালো হবে অথবা লাল হবে, হ্যাঁ লাল হবে, এইটার সম্ভাবনা কত? কালো হবে অথবা লাল হবে, তার সম্ভাবনা কত বলেন তো? এটার সম্ভাবনা কত হবে? মানে আমি একটা বল তুললাম, সেটা কালো হবে অথবা লাল হবে, এটার সম্ভাবনা কত? একটু আমাকে বলেন তো, একটু আমাকে বলেন। এটা একটু মাথা কাটায় বলেন। আমি একটু আগে শুধু লাল হওয়ার সম্ভাবনা করেছি, শুধু কালো হওয়ার সম্ভাবনা করেছি। এইবার আমি চাচ্ছি আপনার কাছে একটা অথবা কোশ্চেনটা করেছি, যে বলটা, মানে একটা বল তুললাম, সেটা কালো হবে অথবা লাল হবে, সেটা সম্ভাবনা কত? মাথা কাটায় বলেন। পার্সেন্টেজ দিয়ে অ্যান্সার দেওয়া যাবে না, অনামিকা রয়, পার্সেন্টেজ বলে কোনো জিনিস থাকবে না। কালো হবে অথবা লাল হবে, মানে 12টা কালো বল আছে আর 10টা লাল বল আছে। আপনারা খুবই ভালো স্টুডেন্ট, নিজেদেরকে মনে করেন যে আমরা খুবই ভালো স্টুডেন্ট, এই ফিলিংসটা আগে নিজের মধ্যে নিয়ে আসেন, তাহলে পারবেন। আর যদি মনে করেন না সম্ভবত আমি পারি না, পারবো না, তাহলে কিন্তু হবে না। এটা কিন্তু ইজি জিনিস, একেবারেই পারবেন, খুব ইজি। প্রশ্নটা হচ্ছে, আমি একটা বল এখান থেকে তুললাম, মানে 12টা কালো বল আছে একটা থলেতে এবং 10টা লাল বল আছে। আমি চোখ বন্ধ করে যদি একটা বল তুলি, সেই বলটা কালো হবে অথবা লাল হবে, সেটার সম্ভাবনা কত? কালো হবে অথবা লাল হবে, এটার সম্ভাবনা কত? যেই বলটা তুলছি সেটা কালো হবে অথবা লাল হবে, এটার সম্ভাবনা কত? খুবই মানে একটু আমি আপনাদের প্রতি মন খারাপ করলাম। লাল হবে তো লিখে দিছি যে কালো হবে হচ্ছে 6/, ওকে ঠিক আছে, বলে দেই এখন একেবারে বেসিক কথা। আপনি একটা জিনিস চিন্তা করেন তো, একবারে বেসিক দিয়ে অ্যান্সার দেন তো, অন্য কিছু আপনি মনে করেন জানেন না, অন্য কিছু জানেন না, আপনি শুধু বেসিক দিয়ে বলেন তো, একটা বল যদি টানেন এখান থেকে, সেই বলটা কালো বা লাল ছাড়া কি অন্য কিছু হওয়ার চান্স আছে নাকি? 100% কালো অথবা লাল হবে, 100% কালো অথবা লাল হবে, 100%। আর 100% মানে কি 1? আর এই সম্ভবত তো 1 হবে, এটা আমি এমনিতেও বলতে পারি কালো অথবা লাল হবে। কারণ যেই বলটা টানতেছি সেটা কি কালো অথবা লাল হবেই তো, নাকি অন্য কিছু হবে? কারণ কালো আর লাল ছাড়া অন্য কিছু আছে যে অন্য কিছু হবে, তা কালো বা লাল তো হবেই, কালো বা লাল তো হবেই। কথা কি বুঝেন নাই? এখনো বুঝেন নাই নাকি? মানে মাথায় না ঢুকার কি কোনো কারণ আছে, কোনো কি উপায় আছে এটা? আরে ভাই, আমি যেটা বল টানতেছি ওখানে তো বলই আছে কালো আর লাল, তা আমি যেই বলটা টানবো সেটা কালো বা লাল ছাড়া অন্য কিছু হওয়ার চান্স আছে, তাহলে যেই বলটা টানবো সেটা কালো অথবা লাল হবে, সেটা সম্ভবত কত? 1। কারণ হবেই তো, যেটা হয়ই সেটার পার্সেন্টেজ কত? সেটা সম্ভাবনা কি 1 না? সেটা তো হবেই। আচ্ছা, সেটা অন্যভাবে করেও করা যায়, সেটা কিভাবে করা যায়? আপনি যদি বলেন অনুকূলে কয়টা আছে, অনুকূলে বল কয়টা আছে? কালো বল আছে 12টা, লাল বল আছে আমাদের 10টা, তাহলে অনুকূলে মোট কয়টা বল আছে? 22টা। কারণ 22টাই তো কালো অথবা লাল, দুইটাই তো অনুকূলে, কারণ এর সম্ভাবনা বের করতেছে কালো অথবা লাল। কালো হইলেও আমার হবে, লাল হইলেও আমার হবে, তাহলে অনুকূলে আছে 22টা বল, আর টোটাল বলও তো 22টা আছে, তাই 22/22 = 1। এভাবে করেও চিন্তা করা যায়। কথা কি বোঝা গেছে? হ্যাঁ, এভাবে করেও চিন্তা করা যায়। সবাই বুঝেছি? ক্লিয়ার হয়েছে? মানে আমরা এইভাবেও বলতে পারি যে কালো অথবা লাল, আমরা যে এটা বলছি কালো অথবা লাল হওয়ার ছাড়া অন্য কিছু হওয়ার কি চান্স আছে নাকি? কারণ বল দিয়েই তো আছে কালো আর লালের, আমি যেই বলটা টানবো সেই বলটা তো হয় কালো হবে, না হলে লালই হবে।
তাই না? এই জন্য যখন দুইটা জিনিস থাকে, দুইটা জিনিস থাকে মানে আপনি এইখান থেকে একটা জিনিস বুঝেন, সরি, মনে করেন আমি এখানে 15টি মনে করেন লাল বল আছে আর 10টি মনে করেন সাদা বল আছে। এখান থেকে জিনিসটা বুঝে নেন। আপনাকে আমি যদি বলি যে একটি বল তুললে আচ্ছা, এক নাম্বার কোশ্চেন আমি করলাম, বলটি লাল হওয়ার সম্ভাবনা কত? লাল হওয়ার সম্ভাব্যতা কত? লাল হওয়ার সম্ভাব্যতা কত? রেড কালারের হওয়ার সম্ভাবনা হচ্ছে, রেড কালারের আছে 15টা আর টোটাল বল আছে হচ্ছে 25টা, তাহলে 15/25, 5 দিয়ে কাটাকাটি করলে 3 × 5 = 15, 5 × 5 = 25, মানে 3/5 হবে অ্যান্সার, তাই না? এটা রেড কালারের হওয়ার প্রবাবিলিটি। আচ্ছা, এইখান থেকে মানে একটা জিনিস যদি আমি বলি যে 2 নাম্বার কথা যদি আমি বলি যে কালো হওয়ার প্রবাবিলিটি, বলটি লাল হয়েছে না, বলটি এবার আমাদের সাদা হওয়ার প্রবাবিলিটি, সাদা হওয়ার সম্ভাবনা কত? তাহলে হোয়াইট হওয়ার প্রবাবিলিটি কত হবে? হোয়াইট বল আছে আমাদের 10টা, মোট বল আছে 25টা, তাহলে 5 দিয়ে কাটলে 5 × 10, 5 × 5 = 25। আচ্ছা, তাহলে বলটা আমি এখান থেকে একটা জিনিস বুঝতে পারতেছি আমার যদি কোশ্চেনটা আসে বলটি, আমি একটি বল তুলছি, সেই বলটা লাল অথবা, আমি বললাম সেই বলটা হচ্ছে লাল অথবা সাদা হবে, সেটার সম্ভাবনা কত? লাল অথবা সাদা হবে, তাহলে সেটার সম্ভাবনা দাঁড়াবে আমাদের লাল হইলেও অনুকূলে থাকবে, সাদা হইলেও অনুকূলে থাকবে। তাহলে আমরা জানি দুইটা মিলাই হচ্ছে আমাদের 25টা আর টোটালও আছে 25টা, 1 একবারেও লেখা যায় অথবা আমরা 25/25 আকারেও লিখতে পারি, তাই না? এরকমই। আচ্ছা, এইখান থেকে আমরা আরেকটা জিনিসে কনক্লুশন টানি। কনক্লুশন কিভাবে টানবো দেখেন, ভালো করে বুঝেন যে লাল হওয়ার সম্ভাবনা যদি 3/5 হয়, তাহলে লাল আর সাদা হওয়ার সম্ভাবনা এই দুটা যোগ করে সবসময় কিন্তু 1 হবে। দেখেন মানে 1/3, 3/5 আর 2/5 এই দুটা যোগ করলে কত আসে? 1 আসে না? 1 আসে। এইখান থেকে একটা জিনিস আপনারা মনে রাখেন, দেখেন আপনি যদি এইভাবে করে চিন্তা করেন, যদি আপনার কোশ্চেনটা এরকম থাকে যে কোনো কিছুর আপনার এখন যে কোশ্চেন দিল একটা, যে যদি একটি ব্যাগে কিছু বল থেকে একটি বল উঠালে তা লাল হওয়ার সম্ভাবনা বা সম্ভাব্যতা ধরলাম 2/5, এখানে কত ছিল? 3/5 মনে হয়, 3/5। আপনাকে বলা হইল যে লাল না হওয়ার সম্ভাবনা কত, লাল না হওয়ার সম্ভাব্যতা কত? একটা জিনিস মনে রাখতে হবে, কোনো কিছু হওয়া এবং না হওয়া এই দুইটা যোগ করলে সবসময় 1 হবে। মানে পৃথিবীতে দেখেন, আপনি যদি বলেন আপনার কাছে অপশন কিন্তু, যে মনে করেন কোন একটা বল তুলছেন, যে হয় সেটা লাল হবে, না হলে সেটা লাল হবে না, হয় সেটা সাদা হবে, না হলে কিন্তু সাদা হবে না। মানে এই দুটার বাইরে কি যাওয়ার চান্স আছে বলেন তো? একটা মনে করেন আপনাকে বলা হইলো যে আপনি একটা বল তুলছেন, সেইটা
হয় একজন বললো, একজন বেড লাগাইলো যে এটা লাল, আরেকজন বেড লাগাইলো এটা লাল না, বলেন তো এই দুজনের মধ্যে একজনও জিতবে না, এটা কি হইতে পারে? কথাটা বুঝেন আগে, ভালো করে বুঝে নেন। এটা কি হওয়া সম্ভব যে একজন বললো যে এটা এই আপনি যে ব্যাগ থেকে বলটা তুলছেন সেটা হচ্ছে লাল, একজন বেড লাগাইলো এটা, হ্যাঁ বাজি ধরলো এটা, আরেকজন বাজি ধরলো যে এইটা আপনি যে বলটা তুলছেন সেটা আসলে কি না, সেটা আসলে লাল না, সেটা আসলে লাল না। তাহলে দুইজনের মধ্যে কি একজনও জিতবে না? এটা কি কখনো পসিবল? নাকি দুইজনের মধ্যে একজন অবশ্যই জিতবে? দুইজনের মধ্যে অবশ্যই একজন জিতবে, তাই না? তার মানে কি, মানে এই মানে ওইখানে হওয়া মানে হয় লাল হবে না হলে লাল হবে না, এই দুটো যোগ করে আসলে টোটাল সম্ভাবতা 1, মানে 100% এই দুজনেরটার মধ্যে একজনের, এই দুজনেরটা আসলে হবেই, এই দুজনেরটার মধ্যে একজনেরটা হবেই, হয় কোনো একটা ঘটনা ঘটবে অথবা ওই ঘটনাটা ঘটবে না। এই দুটো যোগ করলে আসলে আমাদের 100% সম্ভাবতা আসে, মানে এই দুটো যোগ করলে আসলে আমাদের সম্ভাবতা আসবে হচ্ছে 1। সেই জন্য আমরা কোনো কিছু হওয়া থেকে আমি যদি না হওয়া যদি বের করতে চাই, তাহলে 1 থেকে মাইনাস করে দিলেই আমাদের আসলে অপর মানটা বের হয়ে যাবে, মানে আমাদের মান হয়ে যাবে আসলে এখানে 2/5। কথা কি বোঝা গেছে? কারণ এইটার এইটা যোগ করে সবসময় 1 হবে, কারণ একটা জিনিস যদি লাল হয় মানে ওই আমি যে বলটা তুলছি সেটা সম্ভাবনা যে সেটা যদি লাল হওয়ার সম্ভাবনা যেটা দেওয়া আছে আর লাল না হওয়ার যেটা সম্ভাবনা দেওয়া আছে, এই দুটা মিলে সবসময় 1 হবে, কারণ হয় ওইটা লাল হবে না হলে এটা লাল হবে না, এই দুটা মিলে সবসময় আমাদের 100% হবে। কথা কি বোঝা গেছে? কথাটা কি বুঝছি? কথা কি বুঝাইতে পারলাম? মানে এই যে কিছুদিন মনে করেন যে আপনাকে জিজ্ঞেস করা হলো যে আপনি কি বিবাহিত? তো একজন মনে করেন বাজি ধরলো যে ইনি বিবাহিত, আরেকজন বাজি ধরলো ইনি বিবাহিত না, দুইজনই কারেক্ট বা দুইজনই ভুল, এটা কি হওয়া পসিবল? অ্যান্সার হচ্ছে না। মানে দুইজনের মধ্যে দুইজনেরটা যোগ করে আমাদের মান হবে হচ্ছে 1, মানে হয় এই দুইটার মধ্যে একটা কিন্তু সঠিক হইতেই হবে, এই দুইটার মধ্যে একটা সঠিক আমাদের হইতেই হবে। হ্যাঁ, এটা যেমন একটা সিস্টেম। আরেকটা এইভাবে করেও আমরা বলতে পারি, এর আগের অঙ্কটা দেখেও বলতে পারেন, যদি লাল হওয়ার সম্ভাবনা যদি হয় কি, এখানে দেখেন লাল হওয়ার সম্ভাবনা যদি এইটা হয়, তা লাল না হইলে সেটা কালো হবে, এখানে বলছে লাল না হইলে এইটা লাল না হইলে সেটা সাদা হবে। তা লাল না হওয়ার সম্ভাবনা কিন্তু আমরা এইভাবে বের করতে পারতাম যে 1 - 3/5 মানে হচ্ছে 2/5, এটাই কিন্তু ছিল কিন্তু সাদা হওয়ার সম্ভাবনা, এটাও কিন্তু আমরা এইভাবে করে বের করতে পারতাম। ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেছে? কোনো কিছু মনে করেন আপনার দেওয়া থাকবে কোনো একটা অঙ্ক পারার সম্ভাবনা, কোনো একটা অঙ্ক পারার সম্ভাবনা আপনার দেওয়া আছে বা সম্ভাবতা দেওয়া আছে, বলা হয়েছে একটা অঙ্ক পারার সম্ভাবতা হচ্ছে 1/3, তাহলে বলেন তো অঙ্কটি না পারার সম্ভাবতা কত? কোশ্চেন করা হলো অঙ্কটি না পারার সম্ভাবতা কত, না পারার সম্ভাবনা কত? 1 থেকে মাইনাস করে দিব, কারণ পারা না পারা মিলে সবসময় 1 হবে, যোগ করলে 1 হবে। ঠিক আছে, এই দুটো যোগ করলে সবসময় 1 হবে। একই জিনিসের হওয়া এবং না হওয়া, পারা এবং না পারা সবগুলো যোগ করে সবসময় আমাদের আসলে 1 হবে, তার মানে অ্যান্সার হবে হচ্ছে 2/3। কথা কি ক্লিয়ার, বুঝেছি? যে কোনো জিনিসেরই একই জিনিসের পারা এবং না পারা এই দুটো যোগ করলে 1 হবে, হওয়া এবং না হওয়া এগুলো যোগ করলে 1 হবে। তাই একটা মান যদি দেওয়া থাকে অপরটার মান 1 থেকে মাইনাস করে দিলেই পাওয়া যাবে। ক্লিয়ার, বুঝা গেছে? ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা পরেরটাতে চলে যাই। এর পরের পোর্শনটা হচ্ছে এরকম, যদি আমরা একাধিক সিচুয়েশন নিয়ে আমরা যদি ডিল করি, একাধিক সিচুয়েশন মানে একবার বল না তুলে আমি মনে করেন 2বার বল তুললাম, তাহলে বিষয়টা কি হবে? তো আমি সবসময় সম্ভাবনার ক্ষেত্রে এবং আগামীকালকে যে পড়াবো আপনাদের বিন্যাস সমাবেশ ইভেন অনেক ক্ষেত্রে সেটের ক্ষেত্রে, এগুলো সবগুলোর ক্ষেত্রে একটা জিনিস আপনাদেরকে সবসময় মনে রাখতে বলি যে যেখানে আপনি কোনো একটা ঘটনাকে এবং দিয়ে আপনি যখন মানে বর্ণনা করবেন, এবংয়ের জায়গাতে গুণ চিহ্ন বসবে, আর যেখানে অথবা দিয়ে বর্ণনা করবেন অথবার জন্য আসলে আপনার যোগ চিহ্ন বসবে কোনো একটা ঘটনাকে। তো যেহেতু এখন আমরা একটু ডিফারেন্ট ঘটনা নিয়ে কথা বলতেছি, তাহলে এই জিনিসটা নিয়ে একটু আমাদেরকে ডিল করতে হবে, এই জিনিসটা নিয়ে আমাদেরকে ডিল করতে হবে।
ফারহানা নীলা বলছে ইনফিনিটি বাই ইনফিনিটি ওয়ান নাকি আনডিফাইন্ড। ইনফিনিটি বাই ইনফিনিটি আনডিফাইন্ড এবং হচ্ছে এটা একটা ইনডিটারমিনেট ফর্ম। এই আমি একটা ভিডিও দিছিলাম, সেখানে আমি আনডিফাইন্ড কোনটা, ইনডিটারমিনেট ফর্ম কোনটা, এগুলো আমি বলেছিলাম। এই ইনফিনিটি বাই ইনফিনিটি একটা হচ্ছে ইনডিটারমিনেট ফর্ম, বাংলাতে বলে অনির্ণয়, অনির্ণয় ফর্ম। এবং যতগুলো অনির্ণয় ফর্ম আছে এরা সবাই অসংজ্ঞায়িত। এটা অসংজ্ঞায়িত বললেও সমস্যা নাই, কিন্তু অসংজ্ঞায়িতর মধ্যে 7টা টাইপ আছে, 7টা আলাদা আলাদা টাইপ আছে, 0/0, ইনফিনিটি বাই ইনফিনিটি, এরকম 7টা টাইপ আছে। যেই 7টা টাইপকে বলা হয় হচ্ছে অনির্ণয় বা হচ্ছে ইনডিটারমিনেট ফর্ম। ঠিক আছে, এটা কিন্তু ইনফিনিটি নয়, এগুলো কিন্তু অসীম নয়, ইনফিনিটি নয়। ইনফিনিটি আলাদা, ইনফিনিটি মানে পজিটিভ ইনফিনিটি বা নেগেটিভ ইনফিনিটি হতে পারে, কিন্তু এগুলো হচ্ছে আনডিফাইন্ড। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তো বিনা সমাবেশে এবং হচ্ছে সম্ভবতায় আমরা এই জিনিসটা কিন্তু আসলে বলবো, এই জিনিসটা আসলে আমরা মানে এই জিনিসটা দেখবো যে এবং দিয়ে যখন আমরা রিপ্রেজেন্ট করব তখন গুণ চিহ্নটা বসবে, অথবা দিয়ে যখন আমরা বলবো তখন আসলে যোগ চিহ্ন বসবে। যেমন সিম্পল একটা এক্সাম্পল দিই, সিম্পল এক্সাম্পলের মধ্যে এরকম একটা এক্সাম্পল হতে পারে, আমি বলের এক্সাম্পলই যদি দিই, ভালো করে দেখেন যে একটা ব্যাগ আছে, এই ব্যাগের মধ্যে আপনার 10টা রেড কালারের বল আছে আর 5টা হোয়াইট কালারের বল আছে। ঠিক আছে, ওকে, সুন্দর, কথাটা বুঝেন, অসাধারণভাবে করে আমরা একটু ইয়েটা করি, ভালো করে বুঝবেন। আচ্ছা, 1 নাম্বার, মানে আমরা পরপর 2টি বল তুললে, দুটি বল তুললে, হ্যাঁ, প্রথম কোশ্চেনটা আমি আপনাকে বললাম যে পরপর আমি 2টা বল তুলছি, যে 2টি লাল হওয়ার সম্ভাবনা কত, 2টি লাল হওয়ার সম্ভাবনা কত বা সম্ভাব্যতা কত, কিভাবে করে আমরা বের করতে পারি 2টাই লাল হওয়ার সম্ভাবনা কত। তো এই যে দেখেন, এই যে আমি আলাদা আলাদা ঘটনা আমি বললাম না, আলাদা আলাদা ঘটনা আমার এখানে আছে। এখন দেখেন, আপনি 2টা বল তুলছেন, আপনি আগে যদি এইভাবে করে বাংলাভাবে করে যদি বিষয়টা বোঝার চেষ্টা করেন যে আমি প্রথমে একটা বল তুলছি, মানে আমাকে যদি লাল হইতে হয়, আমার যদি 2টা বলই লাল হইতে হয়, প্রথম যেই বলটা তুলছি সেটা কি হইতে হবে, লাল হইতে হবে। আবার দ্বিতীয়তে যে বলটা তুলছি সেটাও কি হইতে হবে, লাল হইতে হবে। তাহলে ঘটনাটাকে যদি আমি এইভাবে রিপ্রেজেন্ট করি, ফার্স্ট যেই বলটা তুলছি সেইটা রেড কালারের, অথবা নাকি এবং বলেন তো, দ্বিতীয় যেই বলটা তুলছি সেটাও রেড কালারের। মানে আমার যদি দুইটাই যদি আমার রেড হইতে হয়, তাহলে প্রথমটা বল তুলছি সেটাই রেড এবং দ্বিতীয়টা যে বল তুলছি সেটাও রেড। তাহলেই তো আসলে আমাদের কি হবে বলেন তো, তাহলেই কি 2টা রেড কালার হবে কি হবে না? ইয়েস অর নো? কথাটা বুঝেন, প্রথমটা যেটা তুলছি সেটা রেড এবং দ্বিতীয়টা বলছি দুটো রেড, মানে অথবা দ্বিতীয়টা তুলছি দ্বিতীয়টা রেড, মানে কি যে কোনো একটা রেড হইলেই তো আর 2টা রেড হয়ে যাবে না। আমি যদি অথবা বলি তাহলে মিনিংটা কি, যে প্রথমটা রেড অথবা দ্বিতীয়টা রেড। তা প্রথমটা রেড অথবা দ্বিতীয় রেড হলে কি 2টা লাল হবে না? প্রথমটা রেড হইতে হবে এবং দ্বিতীয়টাও রেড হইতে হবে, তখনই 2টাই রেড হবে। ক্লিয়ার কি ক্লিয়ার না? ক্লিয়ার, প্রথমটাও রেড হইতে হবে এবং দ্বিতীয়টাও রেড হইতে হবে। তাহলে প্রথমটা রেড হওয়ার প্রবাবিলিটি কত? প্রথমটা রেড হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 10, ওই যে উপরে যাবে 10, কারণ 10টা লাল বল আছে, মোট বল আছে 15টা, তাহলে 10/15। ক্লিয়ার, বোঝা গেছে? আচ্ছা, এবং এর জন্য আমরা কি বলছিলাম, এবং এর জন্য আমরা কি চিহ্ন বসাবো? গুণ চিহ্ন। এবং এর জন্য আমরা গুণ চিহ্ন বসাবো, একটা গুণ চিহ্ন। এরপরে দ্বিতীয় যে বলটা তুলছে সেটাও রেড। এখন দ্বিতীয়তে আমাদের রেড কালারের বল, মানে আমাদের অনুকূলে তো উপরে ছিল আগে 10টা, তাই 10 উপরে, নিচে মোট বল হচ্ছে 15টা। এইবার একটা বল যখন তুলে ফেলছি, তাহলে রেড কালারের আর বল আছে 9টা, আর মোট বল আছে 15টার জায়গায় 14টা। এই 2টা গুণ করে দিলে আমরা আসলে অ্যান্সার পাবো। তাহলে এখন যদি আমরা কাটাকাটি করি, 5 দ্বিগুণে 10, 3 5-এ আসে 15, 3 3-এ আসে হচ্ছে 9, তার মানে এখানে 2 দিয়ে কাটলে এখানে আসে 7, তার মানে কি 3/7 আসে নাকি? রাইট, বোঝা গেছে? ক্লিয়ার, বুঝছি আমরা? বুঝলাম? পারবো? মানে প্রথম যে বলটা তুলেছি
সেটা কি কালারের? প্রথম যে বলটা তুলেছি সেটা হচ্ছে আমাদের রেড কালারে। প্রথম বলটা হইতে হবে রেড কালারের। রেড কালার হওয়ার সম্ভাবনা কত? সেটা হচ্ছে উপরে যাবে 10, নিচে আসবে 10 আর 5 হচ্ছে 15। প্রথমটা রেড এবং দ্বিতীয়টাও রেড হতে হবে, এবং জন্য গুণ। দ্বিতীয়টা রেড হওয়ার জন্য কি, প্রথমে যে একটা রেড তো আমি তুলে ফেলছি, প্রথমটা রেড তুলে ফেলছি, এখন দ্বিতীয়টা রেড হওয়ার প্রবলিটি কত? দ্বিতীয়টা রেড হওয়ার প্রবলিটি হচ্ছে উপরে যাবে 10-এর জায়গায় 9, আর 10 আর 1 যোগ করলে হচ্ছে আমাদের 15 ছিল আগে, আর এখন একটা যেহেতু চলে গেছে হয়েছে 14। এই দুটা কাটাকাটি করলে আসলে আমাদের আসবে 3/7। সবাই ক্লিয়ার হয়েছে? একটু আমি জানতে চাই সবাই বুঝেছি? ওকে ওকে, সুন্দর। আচ্ছা, তাহলে আপনারা নিজেরা একটু বলেন তো, যে দুটা বলই তুলছেন, দুটা বলই কালো, দুটি কালো হওয়ার সম্ভাবনা কত? বা সরি, দুটি সাদা হওয়ার সম্ভাবনা কত? সাদা হওয়ার সম্ভাবনা কত? সম্ভাব্যতা কত? ধুমধাম করে বলেন। দুইটা বল তুলছি, দুইটাই সাদা হওয়ার সম্ভাবনা কত? দুইটা বল তুলেছি, দুটাই সাদা হওয়ার সম্ভাবনা কত? স্যার আচ্ছা, জটিল সংখ্যা আবার বলতেছি, এই জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বারের ভিডিও আমি যদিও ফেসবুকে দিয়ে রাখছি, কিন্তু ফেসবুকের ভিডিও তো আপনি সার্চ দিয়ে নাও পেতে পারেন। তাই আপনাদেরকে আমি কালকেও বলেছিলাম, আলোড়ন XYZ লিখে ইউটিউবে সার্চ দিবেন, ALORON, আলোড়ন XYZ, পাশে জটিল সংখ্যা কথাটা লিখে দিতে পারেন, তাহলে জটিল সংখ্যার ভিডিওটা পেয়ে যাবেন। অথবা আলোড়ন XYZ ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করতে পারেন। এটা মূলত এইচএসসিদের জন্য, মানে আমার জবের স্টুডেন্টদের জন্য তো মোত্তাসিন পাহলভী বুয়েটিয়ান ইউটিউব চ্যানেল আছে, সেটা তো আলাদা। কিন্তু এটা এইচএসসির জটিল সংখ্যা যেই চ্যাপ্টারটা আছে ওইটার উপর 3টা ভিডিও দেওয়া আছে। আপনাদের এই 3টা ভিডিওর মধ্যে প্রথম ভিডিওটা দেখলেই হবে, বাকি 2টা ভিডিও না দেখলেও চলবে, ঠিক আছে? তাহলে জটিল সংখ্যার ওই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। যেহেতু এখানে অনেকেরই কাজে লাগতে পারে, যারা বিসিএস দিবেন বিশেষ করে বা অন্যান্য দিবেন, দিতে পারেন যদি আপনাদের ম্যাথে কনফিডেন্স থাকে ভালো, তাহলে ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন, 3টা ভিডিওই। হ্যাঁ, ওইটাতে এইচএসসির ম্যাথ এবং কেমিস্ট্রি, ফিজিক্স এগুলো ওই চ্যাপ্টার ওইটাতে দেওয়া হয় আর কি, এইচএসসির জন্য। আচ্ছা, দুটি সাদা হওয়ার সম্ভাবনা, মানে এই মাস থেকে, মানে গত মাস থেকে মনে হয় খুলেছি, গত মাসে ওই চ্যানেলটা খোলা হয়েছে এই আর কি। আচ্ছা, দুটি সাদা হওয়ার সম্ভাবনা, তাহলে মানে ফার্স্টেরটা সাদা হবে, ফার্স্টেরটা হোয়াইট হবে, এবং সেকেন্ডেরটাও হোয়াইট হবে, তাই না? সেকেন্ডেরটাও আমাদের হোয়াইট হবে, তাহলেই তো আমাদের আসলে দুটাই সাদা হবে। তাহলে প্রথমটা হোয়াইট হওয়ার সম্ভাবনা কত? 5/15। হোয়াইট আছে 5টা আর টোটাল আছে 15টা, এবং এর জন্য গুণ। হোয়াইট একটা চলে গেলে আর আছে 4টা, আর মোট বল থাকলো 14টা। তাহলে কাটাকাটি করলে এখানে 3ই থাকে, এখানে কাটাকাটি করলে 2, এখানে 7 থাকে, তার মানে 2/21 হচ্ছে আমাদের অ্যান্সার, তাই না? 2 কত আসে? 2/21। ক্লিয়ার, বোঝা গেছে? স্যার নিবন্ধনের গণিতের লিখিত কোর্স আছে কি? না, নিবন্ধনের লিখিত কোর্স নেই। না, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আচ্ছা, এইখানে এই কোশ্চেনটার আমি তৃতীয় আরেকটা পার্ট আমি এখন করাবো। তো প্রথম 2টা পার্ট তো মোটামুটি সেমই, তাই না? তৃতীয় পার্টটা হইলে আরেকটু কনসেপ্ট ক্লিয়ার হবে, মনে করেন এইখানে আমি এবার আরেকটা কোশ্চেন অ্যাড করে দিলাম, যে 3 নাম্বার কোশ্চেন। 3 নাম্বার কোশ্চেনটা এরকম, যে দুটি বল তুললে বল দুটি একই রঙের হওয়ার সম্ভাব্যতা কত? বল দুটো একই রঙের হবে, এটা সম্ভাব্যতা কত? এক ভাগ 15 না দিয়ে একটি নিলে 1/15 কেন হবে? মানে অনুকূলে আমার 5টা আছে না, 5/15 হবে না?
একটা নিচে, তাতে কি হয়েছে? অনুকূলে হোয়াইট বল তো আছে 5টা, অনুকূলে যতগুলো থাকবে সেটা থাকবে উপরে, টোটাল যতগুলো থাকবে সেটা থাকবে নিচে। 1/15 কেন হবে? ঠিক আছে, আপনার বীজগণিত রাশির প্রথম ক্লাসটা থেকে ব্যাংক রিটেনে আজকে একটা ম্যাথ করতে পেরেছি, যাক আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ব্যাংক রিটেন বা ব্যাংকের জন্য যদিও স্পেসিফিক আমি ক্লাস দেই না, হ্যাঁ, তারপরেও স্টার্ট করে দিব আর কি। মানে যারা, যেহেতু অনেকেই এটার জন্য আসলে চায় আমার কাছে, সময় স্বল্পতা, এবং আমি চাই যে আমার যেমন আমার বেসিক টু ম্যাজিক ম্যাথ, বিশেষ করে বিসিএস সহ প্রাইমারি শিক্ষক নিবন্ধন, এগুলো সবগুলোর জন্য যে বইটা আছে, বেসিক টু ম্যাজিক ম্যাথ আছে, তারপরে জব রিটেন ম্যাথ এক্স ফ্যাক্টর আছে। কিন্তু যেহেতু ব্যাংকের এখনও বই নাই, ব্যাংকের বইটা আমাদের হয়তো বা পাবলিশ হতে আরও 1 থেকে 1.5 মাস সময় লাগবে, সেহেতু ওই বইটা পাবলিশ হলে তারপরে ব্যাংকের আমি বেশি করে আসলে ক্লাস দিব, এটাই আসলে প্ল্যান আছে, এই আর কি। ওকে, এইবার একটু জিনিসটা দেখেন, তাহলে দেখেন এখন একজন বলছে 1 কেন হবে? দুইটা আলাদা আলাদা হইতে পারতো না? যে একটা রেড একটা হোয়াইট, এটা হইতে পারতো, 1 তো হবে না। আচ্ছা খেয়াল করেন, ভালো করে মনোযোগ দেন, এইটা ভালো করে বুঝেন। আমরা একটু এর আগের কোশ্চেনের দিকে তাকাই। দুটাই লাল হওয়ার সম্ভাবনা, দুটাই লাল হইতে হইলে প্রথমটা লাল হইতে হবে এবং দ্বিতীয়টাও লাল হইতে হবে, তাহলে দুইটা লাল হবে, প্রথমটাও লাল এবং দ্বিতীয়টাও লাল। দুটাই হোয়াইট হইতে হলে প্রথমটা হোয়াইট এবং দ্বিতীয়টাও হোয়াইট, এটাই হইতে হবে। আচ্ছা, দুটাই যদি একই রঙের হইতে হয় তাহলে কি হইতে হবে? আমি ধরে নিলাম প্রথমটা রেড এবং দ্বিতীয়টাও কি হইতে হবে বলেন তো? রেড হইতে হবে। তাহলে কি একই রঙের হইলো কি হলো না? প্রথমটাও রেড হইতে হবে এবং দ্বিতীয়টাও রেড হইতে হবে। কথা কি বোঝা গেছে? হ্যাঁ, একটি ট্রায়াঙ্গেলে কতগুলো ট্রায়াঙ্গেল আছে, এটা নিয়ে কোনো ভিডিও আছে? ত্রিভুজে মোট কয়টা ত্রিভুজ আছে, এটা নিয়ে আপনি ইউটিউবে সার্চ দেন, ইউটিউবে সার্চ দিয়ে পেয়ে যাবেন, মোত্তাসিন পাহলভী বুয়েটিয়ার লিখে সার্চ দেন, পেয়ে যাবেন। আচ্ছা, ফার্স্টের প্রথমটা রেড হবে এবং দ্বিতীয়টাও রেড হবে, তাহলে কি একই রঙের হয়ে গেল? আর কি কাহিনী ঘটতে পারে? এইটা একটা কাহিনী। অথবা কি ঘটনা ঘটতে পারে বলেন তো? অথবা আরেকটা কি কাহিনী ঘটতে পারে? অথবা প্রথমটা হোয়াইট এবং দ্বিতীয়টাও হোয়াইট, এটা হলেও দুইটা একই কালারের হবে। এই কথা কি বুঝলাম কি বুঝলাম না? মানে এমন তো হওয়া সম্ভব না প্রথমটা রেড নিলাম পরেরটা হোয়াইট হলো, তাহলে তো ভিন্ন কালার হয়ে গেল। আমার এখানে এই ঘটনাটাকে আমরা এইভাবে করে বর্ণনা করতে পারি যে প্রথমটা আমার কি হলো বলেন? প্রথমটা, আপনারা কি বুঝতেছেন না? স্টুডেন্ট কমছে কেন? মাথার উপর দিয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, আর করানো যাবে না, বেশি কঠিন। ওকে, সেজন্য দেখেন, প্রথমটা রেড এবং দ্বিতীয়টাও রেড, এইটা ঘটনা। অথবা প্রথমটা হোয়াইট এবং দ্বিতীয়টাও হোয়াইট, তাহলেই একই রঙের হইল। মানে প্রথমটা রেড পরেরটা হোয়াইট, বা প্রথমটা হোয়াইট পরেরটা রেড, তাহলে তো এটা ভিন্ন ভিন্ন কালারের হইতো, তাই না? এই ঘটনাটা আগে আমাকে বুঝতে হবে, তাহলে এবংয়ের জন্য তো গুণ বসে। প্রথমটা রেড হওয়ার প্রবাবিলিটি কত? প্রথমটা রেড হওয়ার প্রবাবিলিটি হচ্ছে আমাদের 10/15। দ্বিতীয়টা রেড হওয়ার প্রবাবিলিটি কত? একটা রেড নিয়ে নিছি যেহেতু, 9/14। অথবার জন্য কি যোগ? এইবার প্রথমটা তুলছি, প্রথমটা যদি হোয়াইট হইতো তাহলে প্রবাবিলিটি কত হইতো? 5/5 ছিল হচ্ছে আমাদের 15। আবার দ্বিতীয়টা হোয়াইট হওয়ার প্রবাবিলিটি 4 হচ্ছে আমাদের 14। তাহলে কাটাকাটি করলে এখানে 2, এখানে আসে 3, এখানে আসে 3, এখানে আসছে আমাদের 7, তার মানে উপরে 3/7 প্লাস এখানে 3, এখানে আসে 21, তার মানে 2/21। অ্যাকচুয়ালি যোগ করলে 21 দিলে 3 × 9 প্লাস 2 মানে 11/21 হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার? সবাই বুঝেছি? মানে এই দুটো যোগ করে দিলেই হতো, কিন্তু আমি বুঝাই বললাম। মানে দুটি একই কালার হওয়ার জন্য কি হয়, দুটাই সাদা হবে অথবা দুটাই লাল হবে, তাহলেই তো আসলে আমাদের বিষয়টা আসলে আসবে। হয় দুটাই সাদা হবে অথবা দুটাই লাল হবে। তাহলে দুটাই সাদা অথবা দুটাই লাল, দুটাই সাদা অথবা দুটাই লাল। এই যে অথবা কথাটা বললাম, অথবার জন্যই তো যোগ, অথবার জন্যই যোগ হয়েছে। দুটাই সাদা হওয়ার প্রবাবিলিটি এটা, অথবা দুটি লাল, দুটো লাল হওয়ার প্রবাবিলিটি এটা, অথবার জন্য যোগ। আমরা জানি এবং এর জন্য গুণ, অথবার জন্য যোগ। কথা কি বোঝা গেছে?
যেমন যেমন অনেক সময় কোশ্চেন আসে যে যেমন একটি মুদ্রা ও একটি ছক্কা নিক্ষেপ করলে মুদ্রায় হেড এবং একটি ছক্কা হবে এবং ছক্কায় 3 উঠার সম্ভাবনা কত? ধরেন এরকম একটা কোশ্চেন, ঠিক আছে? হ্যাঁ, প্রতিস্থাপন না করে, প্রতিস্থাপন করলে তো আপনার মানে প্রতিস্থাপন করা মানে ওইটা তো আবার দিয়েই দিছি, তখন তো আর মাইনাস হবে না। কিছু বলে দেওয়া না থাকলে প্রতিস্থাপন না করে হিসাব করতে হয়, ঠিক আছে? কিছু বলে দেওয়া না থাকলে। তাহলে বলেন মুদ্রায় হেড, মুদ্রায় কি কি আছে? তাহলে আমার দরকার কি? মুদ্রায় হেড দরকার এবং ছক্কায় কি দরকার? ছক্কায় 3 দরকার। বলেন তো মুদ্রায় হেড ওঠার প্রবাবিলিটি কত? আমরা জানি মুদ্রায় হেড আর টেইল আছে, দুইটা জিনিস আছে, তার মধ্যে একটা উঠার প্রবাবিলিটি তাহলে হাফ, কারণ হেড আর টেইল দুটা জিনিসই তো আছে, তার মধ্যে যে কোনো একটা উঠবে মানে হেড উঠবে, সেটার প্রবাবিলিটি হাফ। এবং এর জন্য গুণ। ছক্কায় 3 উঠবে, ছক্কার মধ্যে কি কি আছে? 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে এবং 6 আছে, তার মানে মোট 6টা জিনিসের মধ্যে 3 উঠবে। এটার প্রবাবিলিটি কত? 1/1 2 3 4 5 6, তাহলে 1/6, তার প্রবাবিলিটি কত হয়ে গেল? 1/12 হবে আমাদের অ্যান্সার। কথা কি বোঝা গেছে? কথা কি বোঝা গেল? মানে একটা মুদ্রা এবং একটা ছক্কা যদি নিক্ষেপ করি, তাহলে ছক্কায় হেড উঠবে, মুদ্রায় হেড উঠবে এবং ছক্কায় 3 উঠবে, এটার সম্ভাবনা কত সেটা বের করতে বললাম। ক্লিয়ার? বুঝেছি? যদি এই কোশ্চেনটা আমি যদি আরেকটা কোশ্চেন দেই এরকম, যে মনে করেন আপনাদেরকে বললাম যে এই কোশ্চেনটা না হয়ে আপনাকে বললাম আমি ছক্কায় জোর সংখ্যা উঠবে, তার সম্ভাবনা কত? এরকম যদি হইতো, তাহলে আমি কি বলছি, আমার কোশ্চেনটা কি বলছি? হ্যাঁ, বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের মুদ্রায় উঠবে হেড এবং ছক্কায় উঠবে হচ্ছে জোড় সংখ্যা, ইভেন নাম্বার মানে জোড় সংখ্যা। তাহলে হেড আর টেল দুইটা আছে, দুইটার মধ্যে একটা উঠবে, এটার প্রবাবিলিটি হচ্ছে 1/, হেড তো একটা আছে আর হেড আর টেল মোট আছে দুইটা, তাহলে 1/2 এবং এর জন্য গুণ। ইভেন নাম্বার মানে হচ্ছে জোড় সংখ্যা। জোড় সংখ্যা কি কি আছে আমরা ছক্কায় জানি, জোড় সংখ্যা উঠলে 2 উঠতে পারে, 4 উঠতে পারে, 6 উঠতে পারে, 3টা আছে জোড় সংখ্যা। আর ছক্কায় মোট পিড আছে মোট 6টা, তাহলে আলটিমেটলি কাটাকাটি করলে তো এখানেও হাফ আসতেছে, তাহলে হাফ গুণন হাফ মানে আমাদের কিন্তু আসবে তখন 1/4। কথা কি বোঝা গেছে? ক্লিয়ার? বুঝেছি? বুঝলাম। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, যদি এমন কিছু থাকে, মানে দুটা জিনিস একটু মনে রাখি, আমরা একটু কথাগুলো বলি। আমরা যখন বলের কথা বলতেছি বা এরকম কথা বলতেছি, তখন এই ঘটনাগুলো হচ্ছে বর্জনশীল ঘটনা, এগুলোকে বলি আমরা হচ্ছে বর্জনশীল ঘটনা। বর্জনশীল ঘটনার ক্ষেত্রে সম্ভাব্যতা অফ
অথবার ক্ষেত্রে আমরা জাস্ট যোগ করে দিলেই পেয়ে যাই, সেই জন্য আমরা বলছি অথবা হইলে আমাদের হচ্ছে যোগ হবে। এটা হচ্ছে বর্জনশীল ঘটনা। মানে বর্জনশীল ঘটনা মানে একটা হইলে আর একটা হইতে পারে না। অর্থাৎ আমি যদি বলি একটা বল সাদা, তাহলে ওই বলটা কি আর লাল হওয়ার কোনো চান্স আছে? ওই বলটা তো সাদাই, আর লাল হওয়ার কোনো চান্স নাই। তাহলে কিন্তু হবে এ প্লাস বি। যেমন একটু আগে আমরা জাস্ট প্লাস করে দিচ্ছিলাম যে সাদা হওয়ার সম্ভাবনা এবং কালো হওয়ার সম্ভাবনা যোগ করে দিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। এটা হচ্ছে বর্জনশীলের ক্ষেত্রে। তাহলে বর্জনশীলের ক্ষেত্রে আমরা যোগ করে দিলে আমরা অ্যান্সার পেয়ে যাব। যদি মনে করেন পি অফ এ এর মান একটা দেওয়া আছে, পি অফ বি এর মান দেওয়া আছে, পি অফ এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন মানে হচ্ছে এ অথবা বি, এ অথবা বি হওয়ার যেটা সম্ভাবনা, এ অথবা বি এর সম্ভাবনা যখন আমরা বের করব জাস্ট দুইটা যোগ করে দিলেই আমাদের আসলে অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে স্যার, আন্তর্জাতিকের উপরে আপনার ক্লাসের অপেক্ষায় আছি। হ্যাঁ, আন্তর্জাতিকের উপরে ক্লাস হবে, আন্তর্জাতিকের উপরে অনেক ক্লাস নিব, সমস্যা নাই, প্যারা নাই। আপনারা জাস্ট 1-2 দিনের মধ্যেই দেখবেন যে আন্তর্জাতিকের মেইন টপিকের উপরে ক্লাস আমি নিয়ে নিচ্ছি। আমি প্রথমত হয়তো বা আপনাদের অনেক ভিডিওই দিব, তবে আপনাদের সামনের পরীক্ষার জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আগে দিব, সমস্যা নেই। ওকে, আমার কালকের ভিডিওটা দেখছেন না? কালকের ক্লাসটা যে আন্তর্জাতিকে নিয়েছিলাম প্রথম, মানে ম্যাপ নিয়ে, ম্যাপের উপরে। আচ্ছা ওকে, দেখেন যে আমরা এখানে এ ইউনিয়ন বি সমান এটা, এ অথবা বি হওয়ার সম্ভাবনা। এখন যদি আমাদের অবর্জনশীল হয়, অবর্জনশীল মানে কথাটা কি আমি বুঝাইতে পারছি? বর্জনশীল আর অবর্জনশীল বিষয়টা আরেকটু ভালো করে বুঝবেন। মনে করেন আপনাকে আমি বললাম, দেখেন আপনাকে আমি বললাম যে 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলো থেকে একটি সংখ্যা নির্বাচন করলে তা 2 অথবা 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা বা সম্ভাব্যতা কত? একটা জিনিস দেখেন, আমি যদি বলি কোনো একটা সংখ্যা যদি 2 দ্বারা বিভাজ্য হয়, সেই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে, মানে এটা কি বর্জনশীল? মানে বর্জনশীল নাকি অবর্জনশীল? মানে বর্জনশীল মানে হইতেই পারবে না যে 2 দ্বারা যে বিভাজ্য সে 3 দ্বারা বিভাজ্য হইতেই পারবে না, কিন্তু এটা তো সঠিক না। 6 এমন একটা সংখ্যা সেটা 2 দ্বারাও বিভাজ্য, 3 দ্বারাও বিভাজ্য। 12 এমন একটা সংখ্যা যেটা 2 দ্বারাও বিভাজ্য, 3 দ্বারাও বিভাজ্য। আমাদের 18 এমন একটা সংখ্যা যেটা 2 দ্বারাও বিভাজ্য, 3 দ্বারাও বিভাজ্য। তার মানে এরা কিন্তু বর্জনশীল না, এটা কিন্তু অবর্জনশীল। এই অবর্জনশীল এই ঘটনাটাকে বলবো হচ্ছে অবর্জনশীল। মানে একটা হইলে আরেকটাও হইতে পারে। মানে আমরা যখন বলবো লাল বা কালোর ঘটনা, বা আমি যদি বলি কোনো একটা জিনিস, এই যে লাল বা কালোর কথা যখন আমরা বলি, এই যেগুলোর কথা যখন আমরা বলি, একটা বল যদি লাল হয় তাহলে সেই বলটাই আবার কালো হওয়ার কোনো চান্স আছে নাকি, বা সাদা হওয়ার কোনো চান্স আছে নাকি? নাই। সেজন্য এগুলাকে বলে বর্জনশীল ঘটনা। যেটা অবর্জনশীল মানে একটা হইলেও আরেকটা হওয়ারও চান্স থাকে, যে একই সংখ্যা 2 দ্বারাও বিভাজ্য আবার 3 দ্বারাও বিভাজ্য হওয়ার চান্স থাকে, তখন এগুলোকে বলি আমরা হচ্ছে অবর্জনশীল ঘটনা। এই অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে আমরা বলি যে পি অফ এ ইউনিয়ন বি, মানে এ অথবা বি হবে, এটা সম্ভবত ইকুয়াল পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, মানে এ এবং বি দুইটাই হবে, এটা সম্ভবত আসলে আমাদের চলে আসবে। আচ্ছা, আমরা এই সূত্র দিয়ে একবার করব, আমরা একটু বেসিক দিয়ে একবার করব, ভালো করে বুঝেন, ভালো করে মনোযোগ দেন। বেসিক দিয়ে একবার করব, একবার সূত্র দিয়ে করব। সেই সূত্রটা দিয়ে কি দেখেন, আমি মনে করলাম পি অফ এ হচ্ছে আমাদের 2 দ্বারা বিভাজ্য। বলেন তো 2 দ্বারা বিভাজ্য সংখ্যা কি কি আছে? বলেন 2 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো কি কি আছে? 2 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টা আছে? আমরা জানি যে 1 থেকে 20 পর্যন্ত 2 দ্বারা বিভাজ্য 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, মোট 10টা সংখ্যা আছে 2 দ্বারা বিভাজ্য। তাহলে 2 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত? 10 ভাগ হচ্ছে 20, মোট সংখ্যা আছে 20টা, তার মানে হাফ। তার মানে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে এইটা, সম্ভাবনা হচ্ছে আমাদের হাফ। এটা কি 2 দ্বারা বিভাজ্য? এটাকে আমি ধরলাম হচ্ছে 2 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা। এবার আমি যদি বলি 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা, সেটাকে আমরা পি অফ বি দ্বারা প্রকাশ করলাম। তাহলে 3 দ্বারা বিভাজ্য কয়টা আছে? 3 কে 3, 3 দুগুণে 6, 3 3 9, 3 4 12, এরকম করে 3 6 18, মোট 6টা সংখ্যা আছে। তার মানে কি হবে? 6/20, তাই না? কাটাকাটি করলে আমরা পাচ্ছি 3/10, এটাই তো পাচ্ছি।
এখন কথা এখানেই শেষ না যে এই দুটাই আমি যোগ করে দিলে কিন্তু আমি অ্যান্সার পেয়ে যাব না, এই দুটো অ্যান্সার যোগ করে দিলে কিন্তু আমি অ্যান্সার পেয়ে যাব না। কেন? কারণ এমন কিছু সংখ্যা আছে যারা 2 এবং 3 দুইটা দ্বারাই বিভাজ্য, সেটাকে বলবো এইটা, এই যে 2 এবং 3 দুইটা দ্বারাই বিভাজ্য সংখ্যা। কারা আছে 2 এবং 3 দুইটা দ্বারাই বিভাজ্য? যারা 6 এর গুণিতক, 2 আর 3 এর লসাগু যেহেতু 6, 6 আছে, 6 এর 12, 3 6 18, তার মানে এইরকম 3টা সংখ্যা আছে যারা দুইটা জিনিস দ্বারাই বিভাজ্য। তার মানে মোট সংখ্যা আছে হচ্ছে 3টা, যেটা হচ্ছে দুইটা জিনিস দ্বারাই বিভাজ্য। তার মানে এইটা সম্ভাব্যতা হচ্ছে 3/20। তার মানে টোটালি আপনি যদি এখন সূত্রটা বসায় দেন যে পি অফ এ এর মান 1/2, পি অফ বি এর মান 3/10, আর পি অফ এ ইন্টারসেকশন বি মানে দুইটা দ্বারাই বিভাজ্য এরকম সংখ্যা যেহেতু 3টা আছে, তাহলে 3/20 দিয়ে যদি আমি ভাগ করে দেই, এটা করে দেই, তাহলে 20 হচ্ছে লসাগু, এখানে আসতেছে 10 প্লাস 2 মানে 6 মাইনাস 3, তার মানে 16 থেকে 3 বিয়োগ করলে 13, 13/20 হবে আমাদের অ্যান্সার। এইটা হইলো আমাদের কি বলেন তো, এইটা হইলো আমাদের সূত্র দিয়ে করা বর্জনশীল অঙ্ক, কিভাবে করে সূত্র দিয়ে করব। আর যদি আমরা বেসিক খাটায় করি অঙ্কটা কিন্তু তাড়াতাড়ি হবে, কিন্তু কথাটা এইটা না, কথা হচ্ছে আপনাকে এই সূত্রটাও শিখতে হবে, এই জন্য সূত্রটা শিখালাম। কেউ যদি বলে যে আমি এইভাবে করে করব, দেখেন যে আমার 2 অথবা 3, আপনি দেখেন 1 2 3 4 5 6 7 8 9, হ্যাঁ 10 11 12 13 14 15 16 17 18 19 20, আমাদের কাছে মোট 20টা সংখ্যা আছে। এর মধ্যে কয়টা সংখ্যা 2 অথবা 3 দ্বারা বিভাজ্য? অনুকূলে আসলে কয়টা আছে? 2 দ্বারা বিভাজ্য হলেও নিব, 3 দ্বারা বিভাজ্য হলেও নিব। হ্যাঁ 2 বা 3 দুইটা দ্বারা বিভাজ্য হলেই আমরা নিব। 2 2 দ্বারা বিভাজ্য, 3 3 দ্বারা বিভাজ্য, 4 2 দ্বারা বিভাজ্য, 6 2 আর 3 দুইটা দ্বারা বিভাজ্য, 8 দুইটা দ্বারা বিভাজ্য, 9 3 দ্বারা বিভাজ্য, 10 দুইটা দ্বারা 10 হচ্ছে 2 দ্বারা বিভাজ্য, 12 দুইটা দ্বারাই বিভাজ্য, 14 15 3 দ্বারা, তারপরে 16 2 দ্বারা, 18, তারপরে এখানে আসতেছে 20। তাহলে মোট কয়টা সংখ্যা আছে 2 অথবা 3 দ্বারা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা, এই যে 13টা আছে আমাদের 2 অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। 2 অথবা 3 দ্বারা বিভাজ্য মোট 13টা সংখ্যা আছে মোট 20টার মধ্যে, সেজন্যই অ্যান্সার আমাদের 13/20। কথা কি বুঝলাম কি বুঝলাম না? কথা কি বুঝেছি? তাহলে কি বুঝছেন? কাহিনী কি বুঝছেন? মানে সূত্র না দিয়েও কিন্তু আমাদের অ্যান্সার দিতে পারবো, কিন্তু এই সূত্রটাও পরীক্ষায় যেহেতু আসে তাই সূত্রটা শেখাইলাম। সূত্র না দিয়েও কিন্তু এটার অ্যান্সার করা যাবে, অ্যান্সার করা যাবে না তা না, সূত্র না দিয়েও অ্যান্সার করা যাবে। ইজ ইট ক্লিয়ার? বুঝেছি? কাহিনীটা কি বুঝলাম? সূত্র না দিয়েও আমাদের অ্যান্সার করা যাবে যে 2 অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কি কি আছে। এখানে আমরা বের করে ফেলছি 2 আর 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কি কি আছে, অথবা 3 দ্বারা বের করে ফেলছি, সেটা থাকবে উপরে, মোট সংখ্যা থাকবে নিচে, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার? বুঝেছি সবাই? ইজ ইট ক্লিয়ার? ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন সবাই, ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন, ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন সবাই। মানে আমরা একভাবে করতে পারি, 2 দ্বারা বিভাজ্য সংখ্যা সম্ভাব্যতা বের করব, 3 দ্বারা বিভাজ্যতার সম্ভাব্যতা বের করব, 2 এবং 3 উভয় দ্বারা বিভাজ্যতা সংখ্যা সম্ভাব্যতা বের করে সেটা বিয়োগ করে দিব। কারণ পি অফ এ মানে 2 অথবা 3 দ্বারা বিভাজ্যতার যেই মানটা সমান হচ্ছে 2 দ্বারা বিভাজ্যতা প্লাস 3 দ্বারা বিভাজ্যতা মাইনাস হচ্ছে 2 এবং 3 উভয় দ্বারা বিভাজ্যতা, মাইনাস করে দিলেই আসলে আমাদের অ্যান্সার চলে আসবে। বিষয়টা হচ্ছে এরকম। সূত্রটা কিভাবে এসছে? সূত্রটা তো ওই যে সেটের মধ্যে আপনারা পড়েছেন না, সেটের মধ্যে যে দেখে এই ভেনচিত্রের অঙ্ক যেদিন আমি করিয়েছিলাম সেটা বলেছিলাম কি, যখন দুইটা অবর্জনশীল হয় তখন আপনি যদি এই অংশটা মনে করেন এইটা হচ্ছে এ অংশ আর এটা হচ্ছে বি অংশ, আর এইটা হচ্ছে কমন অংশটা যেটাকে এ ইন্টারসেকশন বি বলতেছি, তাহলে আমি যদি বলি এ অথবা বি, মানে এই পুরো অংশটা যদি আমি পেতে চাই, এই পুরো অংশটা পেতে চাইলে আপনাকে কি করতে হবে? হ্যাঁ মনে করেন এই পুরো অংশটা যদি আপনি পেতে চান তাহলে আপনাকে কি করতে হবে? তাহলে আপনি যদি এই অংশটা আর এই অংশটা যোগ করে দেন তাহলেই আপনি পুরো অংশটা পাবেন না। কেন? এই অংশটা আপনার কিন্তু ডাবল চলে আসছে, যখন এইটা নিছেন তখনও আসছে, এইটা নিছেন তখনও আসছে, তাই এই কমন অংশটা বিয়োগ করে দিতে হয়। তাই পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি করে দিলেই পি অফ এ ইউনিয়ন বি এর মান আসলে পাওয়া যায়। এটা সেটের মধ্যে থেকেই জিনিসটা আসে আর কি। মানে আমি যদি এইটার মান
যদি বর্জনশীল হইতো তাহলে তো দুইটা দুই জায়গায়, মানে ইন্টারসেপশন নাই, তাই আসলে মাইনাসটা করতে হয় না। যদি বর্জনশীল হয়, মানে যদি বর্জনশীল হয় তাহলে তো এরকম থাকবে, অবর্জনশীল হলে তো এই যে এরকম ইন্টারসেকশন থাকবে, মানে এইটা ইন্টারসেক্ট করবে, ইন্টারসেক্ট যেহেতু করবে এর একটা কমন এরিয়া থাকবে। তাহলে এইটা যখন নিচ্ছি আবার এইটা যখন যোগ করছি তাহলে দুইবারই এই জিনিসটা দুইবার যোগ হয়েছে, তাই একবার বিয়োগ করে দিতে হয়। সবাই কি ক্লিয়ার, বুঝেছেন এটা থেকে? আজকে রাতে দেখি, আজকে রাতে ম্যাথের ক্লাস হবে না, তবে সাধারণ আন্তর্জাতিকের উপর ক্লাস হওয়ার সম্ভাবনা বেশি। আমি বলে দিব নি আন্তর্জাতিকের উপর ক্লাস হবে কিনা, আমি ইয়াতে জানাই দেবো আজকে, ঠিক আছে? ওকে, কালকে বিন্যাস সমাবেশের উপরে রাত 8টায় ক্লাস হবে, বিন্যাস সমাবেশের কালকে রাত 8টায়। আচ্ছা, আরেকটা হচ্ছে স্বাধীন সম্ভাব্যতার ক্ষেত্রে, স্বাধীন সম্ভাব্যতার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, স্বাধীন হইলে একটা খুবই ইম্পর্টেন্ট, যে মনে করেন আপনাকে বলা হইলো রহিম একটা অঙ্ক পারে, এইটা সম্ভাব্যতা হচ্ছে 3/7, করিম আরেকটা অঙ্ক পারে, এইটার সম্ভাব্যতা হচ্ছে মনে করেন 4/5, মানে ওই অঙ্কটাই পারে। তাহলে এই দুইজনে যদি একত্রে যদি ট্রাই করে, তাহলে দুইজনে একত্রে যদি ট্রাই করে, তাহলে একত্রে মানে রহিম ও করিম একত্রে যদি চেষ্টা করে, তাহলে সেটার মানে সেটার সম্ভাব্যতা আসলে কীরকম করে হবে, রহিম ও করিম, হ্যাঁ, একত্রে এরকম। তো এরকমের জিনিসটা হচ্ছে স্বাধীন সম্ভাব্যতার ক্ষেত্রে, ঠিক আছে? তো এখন দেখেন, তো তাহলে এই দুইজনেই ট্রাই করতেছে, তাহলে অঙ্কটি পারার সম্ভাব্যতা কত হবে, এরকম যদি আমরা আসলে বের করতে চাই, এটাকে বলা হচ্ছে স্বাধীন, মানে একজনের সাথে আরেকজনের কোনো সম্পর্ক নাই। আচ্ছা, প্রথমে আমি বলে রাখি, স্বাধীন সম্ভাব্যতার ক্ষেত্রে এ ইন্টারসেকশন বি সমান হচ্ছে পি অফ এ ইন্টু হচ্ছে পি অফ বি। ডিরেক্টলি এই সূত্র পরীক্ষায় আসে, পি অফ এ ইন্টু হচ্ছে পি অফ বি, পি অফ এ ইন্টু হচ্ছে পি অফ বি। এইটা স্বাধীন সম্ভাব্যতার ক্ষেত্রে, মানে একজনের উপর আরেকজন কিছু ডিপেন্ডই করতেছে না, একজনের উপর আরেকজন ডিপেন্ড করতেছে না। তাহলে কি হবে, তাহলে বিষয়টা কীরকম দাঁড়াবে? বিষয়টা দাঁড়াচ্ছে হচ্ছে এরকম, যদি পি অফ এ ইউনিয়ন বি আসে, তাহলে আসবে হচ্ছে, আমরা জানি সূত্র কি জানি, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, এটা আমরা জানি। তাহলে এ ইন্টারসেকশন বি এর মান যদি আমরা বসাই দিই স্বাধীনের ক্ষেত্রে, এগুলো কিন্তু কিসের ক্ষেত্রে বলেন তো? স্বাধীন হইলে, কথাটা যদি লেখা থাকে স্বাধীন সম্ভাব্যতার ক্ষেত্রে, তাহলে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস হচ্ছে পি অফ এ ইন্টু হচ্ছে পি অফ বি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। অর্থাৎ আপনার যদি বলে দেওয়া থাকে যে এ ও বি মনে করেন স্বাধীন, আপনাকে স্বাধীন বলে দেওয়া আছে, এরপরে 2-4টা মান দেয়া আছে, ধরেন আপনার বলা আছে যে পি অফ এ এর মান বলা আছে মনে করেন 1/3, পি অফ বি এর মান আপনার বলা আছে মনে করেন 2/5, আপনাকে বলা হইলো যে পি অফ এ ইন্টারসেকশন বি এর মান কত। যদি ইন্টারসেকশন বলে জাস্ট আমরা গুণ করে দিব, গুণ করে দিলে আমাদের যে সেটা। আর যদি আমাদের ইউনিয়ন বলে তাহলে দুইটাই যোগ করে দিব, প্রথমে দুইটাই যোগ করে এইটার গুণফল দিয়ে বিয়োগ করে দিব, তাহলে স্বাধীন সম্ভাব্যতার ক্ষেত্রে এটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, এটা কিন্তু আমরা মনে রাখবো। তাহলে 1/3 প্লাস 1/5 মাইনাস হচ্ছে 15, 1/15, তারপরে জাস্ট আমরা যদি লসাগু করে মানটা বসাই 15, 3 5 15, তাহলে 5 প্লাস 3 মাইনাস হচ্ছে 1, অর্থাৎ আমাদের 7/15 হবে আমাদের তখন অ্যান্সার। ক্লিয়ার, বুঝেছি? স্বাধীন সম্ভাব্যতা বুঝলাম? ইজ ইট ক্লিয়ার? স্বাধীন সম্ভাব্যতা বুঝেছি? ওকে,
যেমন এটা বিসিএস এ কোশ্চেন আসছে, 44তম বিসিএস এ আসছে, পি অফ এ এর মান দেওয়া আছে, পি অফ বি এর মান দেওয়া আছে, তাহলে পি অফ এ ইউনিয়ন বি এর মান বের করতে বলছে। 44তম বিসিএস এ সেম কোশ্চেন আসছে, 44 বিসিএস এ যেটা কোশ্চেন আসছে, 44 বিসিএস এ আসছে কোশ্চেন। হ্যাঁ, কি আসছে যে বলেছে পি অফ এ এর মান দেওয়া আছে 1/3, পি অফ বি এর মান দেওয়া আছে 1/4, বলেছে স্বাধীন, এ ও বি স্বাধীন হলে, এ ও বি স্বাধীন হলে, এ ও বি হচ্ছে স্বাধীন হলে পি অফ এ ইউনিয়ন বি এর মান বের করতে বলেছে। করেন, অ্যান্সার দেন দেখি, অ্যান্সার দেন তাড়াতাড়ি। ঠিক আছে, কি হবে তাহলে? আমরা কি জানি, পি অফ এ ইউনিয়ন বি সমান পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন হচ্ছে বি, তাই না? তার মানে এ ইন্টারসেকশন বি মানে দুইটার গুণফল হবে 1/3 প্লাস হবে 1/4 মাইনাস হবে 1/3 ইন্টু 1/4, অর্থাৎ আমাদের এখানে তো 12 1 মানে 12, এখানে আসবে 4 + 3 - 1 মানে 6/12 মানে কি হাফ আসে, তাই না? নাকি ভুল করছি? 4 আর 3 আচ্ছা 3/4 ছিল না, এটা 3/4 ছিল, তাই মিলতেছে না, এটা আমার বইয়ে একটু ভুল আছে মনে হচ্ছে। আচ্ছা 1/3 প্লাস 3/4 মাইনাস 1/3 ইন্টু হচ্ছে 3/4, অর্থাৎ 1/3 প্লাস 3/4 মাইনাস 3 3 কাটা 1/4, তার মানে লসাগু করলে এখানে এবার 12, এখানে আসে 4 প্লাস 3 3 হচ্ছে 9 মাইনাস হচ্ছে আমাদের 3, অর্থাৎ 13 থেকে 3 গেলে হচ্ছে 10, 10/12 মানে হচ্ছে 5/6, 5/6 ছিল অ্যান্সারে। একটু কোশ্চেনটা ঠিক করে নিতে হবে, আমার বই মানে বইয়ের মধ্যে কোশ্চেনটাতে 1/4 দেওয়া আছে, 3/4 হবে আর কি। ঠিক আছে, এটা হবে। আচ্ছা আরেকটা কোশ্চেন আমি একটু বলি। আরেকটা জিনিস হচ্ছে, মনে করেন অনেক সময় এরকম দেওয়া থাকে যদি যে এ বাই বি, এরকম করে পি অফ এ বাই বি দেওয়া আছে, পি মানে হচ্ছে প্রবাবিলিটি, মনে করেন প্রবাবিলিটি অফ এ বাই বি ইকুয়াল 1/3 দেওয়া আছে। মনে করেন এটা বলতে কি বোঝায়? এটা বলতে বোঝায় হচ্ছে, এটা হচ্ছে অধীন সম্ভাব্যতা, মানে বি হয়েছে এই শর্তে এ হওয়ার সম্ভাব্যতা, এ হওয়ার সম্ভাব্যতা বোঝায়। ঠিক আছে, সম্ভাব্যতা হচ্ছে 1/3, এটা বোঝায়, মানে এটা অধীন সম্ভাব্যতা। এইটার কনসেপ্টের উপর বেস করে একটা কোশ্চেন আসছিল, এটা কত বিসিএসে আসছে, এটা আসছে 42 বিশেষ বিসিএসে আসছে। সুন্দর একটা কোশ্চেন, যে পি অফ এ এর মান দেওয়া আছে 1/3, একবারে বেসিক কোশ্চেন। পি অফ বি এর মান দেওয়া আছে 2/3, আমাকে বলা হয়েছে পি অফ বি বাই এ এর মানটা কত। চমৎকার একটা কোশ্চেন, কিন্তু এখানে কোশ্চেন বলা আছে এ আর বি হচ্ছে স্বাধীন। এখানে কি বলা হয়েছে বলেন তো? এ ও বি হচ্ছে স্বাধীন, এ আর বি হচ্ছে স্বাধীন। এখন একটা জিনিস চিন্তা করেন, এ আর বি যদি স্বাধীন হয়, তাহলে আমরা কিভাবে করে এই অঙ্কটা করতে পারি? এটা হচ্ছে 42 বিসিএসে আসছে, হ্যাঁ 42তম বিসিএসে আসছে। তাহলে এ আর বি যদি স্বাধীন হওয়া মানে কি? যে এ ঘটতেছে এর উপর প্রভাব বি এর নাই, বি ঘটতেছে বি এর উপর প্রভাব এর নাই। আবার আমাকে যেটা মান বের করতে বলছে, এ ঘটেছে এইটা শর্তে বি হওয়ার সম্ভাবনা বের করতে বলেছে। তাহলে এ ঘটেছে এর উপরে তো বি হওয়ার সম্ভাবনা আমাকে বের করতে বলছে, এর উপরে তো এর প্রভাবই নাই, শুধু বি হওয়ার সম্ভাবনাই আমার আসলে অ্যান্সার হবে, যেহেতু এ আর বি কি স্বাধীন বলা আছে, যেটাই এই বি হওয়ার সম্ভাবনা সেটাই আমাদের আসলে অ্যান্সার হবে। অ্যান্সার কিন্তু জাস্ট
2/3 অ্যান্সার হবে। চমৎকার একটা কোশ্চেন, মানে এটা একবারে বেসিক কোশ্চেন যে এটা আসলে কি বুঝিয়েছে, এটা আপনি বুঝেন কিনা, যে এ হয়েছে এই শর্তে বি হওয়ার সম্ভাবতা, কিন্তু এ আর বি যেহেতু নিজেই স্বাধীন, এর উপরে বি এর উপর ডিপেন্ডেন্সি নাই, বি এর উপরে এর ডিপেন্ডেন্সি নাই, তাহলে অ্যাকচুয়ালি বি হওয়ার সম্ভাবতাটাই হচ্ছে এ ঘটেছে এই শর্তে বি হওয়ার সম্ভাবতা। কথাটা কি বুঝেছেন? কথা কি বুঝলাম? মানে বিষয়টা হচ্ছে এরকম, বিষয়টা হচ্ছে এরকম যে বি হওয়ার সম্ভাবতা তো 2/3, এ আর বি যেহেতু স্বাধীন, এখন এইটা মানে হচ্ছে এ ঘটেছে এই শর্তে বি হওয়ার সম্ভাবতা, কিন্তু এ ঘটেছে এটার উপরে তো বি এর কোনো প্রভাবই নাই, কারণ এ আর বি তো স্বাধীন, সেজন্য শুধু বি হওয়ার সম্ভাবতাটাই আমাদের অ্যান্সার হবে। ক্লিয়ার কি ক্লিয়ার না? ওকে, আচ্ছা যাই হোক, আমরা মোটামুটি ভাবে করে আমরা রিভিশন দিয়ে দিলাম, কি বলেন? মোটামুটি রিভিশন দিয়ে দিলাম। তাসের অঙ্ক আজকে করাই নাই, হ্যাঁ। আপনারা তাসের অঙ্ক যদি তারপরে দেখতে চান, আপনি একটু ইউটিউবে সার্চ দেন, আমার আরেকটা ক্লাস দেওয়া আছে ইউটিউবে, সম্ভাবতা নিয়ে একটা ক্লাস দেওয়া আছে, ওখানে তাসের অনেকগুলো হরতন ওঠা সম্ভাবতা, হরতন রাজা হবে এটা সম্ভাবতা, তারপর হরতন রুইতন এগুলো নিয়ে তাসের অঙ্কগুলো নিয়ে ভিডিও দেওয়া আছে, ওটা একটু দেখে নিন, তাহলেই হয়ে যাবে। মোটামুটি আমি এই তাসের অঙ্কগুলো বাদ দিয়ে বাকি মোটামুটি আপনাদের লেভেলে যেগুলো করানো যায় সেগুলো করিয়ে দিয়েছি, হ্যাঁ। তো অবশ্যই এটা এইচএসসি লেভেলের অঙ্ক করাই নেই, এইচএসসি লেভেলে আরও এইচএসসি বা অ্যাডমিশন, বুয়েট অ্যাডমিশন লেভেলে আরও অনেক টাফ কোশ্চেন আসে, তো সেগুলোর দিকে তো করানো যাবে না, কারণ আপনাদের চাকরি পরীক্ষায় এর চেয়ে কঠিন কিছু আসে না, এগুলোর মধ্যেই আসবে আর কি।